আশিক ভাই, ধন্যবাদ। গ্রুপ চ্যাট ছাড়াও অনেক সময় এত প্রশ্ন আসে, যেটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। আমাদের পার্টিসিপেন্টস প্রায় আই থিঙ্ক ক্লোজ টু 300। সো ও গ্রুপ চ্যাটের প্রশ্নগুলিটা অনেক সময় গেট লস্ট। হ্যাঁ, ওকে। তো আমরা একটা কাজ করি, যেটা সাধারণত প্রশ্নগুলি গ্রুপ চ্যাটেও দেই, আবার আমাদের যিনি হোস্টিং করছেন মিস্টার বেলায়েত বেলায়েত সাহেবকে আমরা অনেক সময় SMS এ জানিয়ে দিই যে আই ওয়ান্ট টু টক। হ্যাঁ, তখন বেলায়েত সাহেব ইন্টারভিন করে ওনাকে ফ্লোরটা দিয়ে দেন আর কি। হ্যাঁ, ইভেন বেটার, আরো ভালো হয়। সো সো দেখি, আমরা শুরু করি। সো আমার পরিচয় দেই, আমি ডক্টর আশিক সেলিম। আমি হলো সাইকোথেরাপিস্ট অ্যাজ ওয়েল এজ সাইকিয়াট্রিস্ট। তার মানে আমি হলো MBBS করা ডাক্তার প্লাস পোস্ট গ্রাজুয়েশন করেছি মানসিক চিকিৎসায়। এখন বাংলাদেশে আছি আমি 4 বছর ধরে। আমার কোম্পানি নাম PHWC, সাইকোলজিক্যাল হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিক, এটা বনানীতে। আমরা ওখানে 18 জন চিকিৎসক আছি। আমরা মানসিক চিকিৎসা দেই ইন্ডিভিজুয়ালকে, মানে যদি একজন আসে আর তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা চিকিৎসা দিই। এটার সাথে সাথে আমরা যেটা বলি অর্গানাইজেশনাল ওয়েলবিইং, যেটা বলি তার মানে হলো একটা কোম্পানি, সেটা সরকারি বেসরকারি যেটাই হোক, প্রফিট নন প্রফিট, আমরা সেখানে স্টাফদের কিভাবে বা এখানে যারা কাজ করে তারা কিভাবে ভালো থাকতে পারবে, কিভাবে ওরা ওদের ওভারঅল আমরা যেটা ওয়েলনেস বলি ওটা যাতে ওরা মেনটেন করতে পারে। সেটারই পরিপ্রেক্ষিতে আসিফ ভাই আমাকে বলেছে এখানে আসতে, আপনাদের সাথে কিছু কথা বলতে। সো সেটাই। আমি একটু শুরু করি তাহলে এই কোভিড নিয়ে। এখন এখন তো ধরেন প্রায় 50 দিনের উপরে হয়ে গেছে আমাদের এই লকডাউন। আমরা সবাই এখন বাসায়, বাসা থেকে আমরা কাজ করছি, লকডাউনে আছি। আসিফ ভাই যেটা বললো যে আমরা আস্তে আস্তে করে এখন কাজে ফেরত যাব, দেখা যাবে যে 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে। এটা আস্তে আস্তে ধাপে ধাপে করা হবে। এখন আমরা যেটা দেখছি যে এই এই সিচুয়েশনে বা এই পরিস্থিতিতে আমাদের বেশ কিছু মানে ইউনিক সিচুয়েশন। একটা হচ্ছে হলো যে আমরা বাসা থেকে বেরোতে পারছি, তার মানে আমরা সহপরিবার, আমরা সবাই এখন তো বেশিরভাগ আমরা সব অ্যাপার্টমেন্টে থাকি। দেখা যাচ্ছে যে একটা অ্যাপার্টমেন্ট সবার একসাথে থাকতে হচ্ছে। সো সো এটা এটা একটা চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য একটা একটা বড় চ্যালেঞ্জ। সো এটার জন্য নানান রকমের সমস্যা। একটা হচ্ছিল যে যে হাজবেন্ড ওয়াইফ, বাবা মার সাথে সন্তান, সেটা আবার বাচ্চাদের সাথেও হতে পারে। সো বাচ্চাদের সাথেও সমস্যা হতে পারে। সো যেটা হচ্ছিল যে ইন্টারাকশনটা আমরা যেটা বলি যে ফ্যামিলির ভিতরে এটা একটা একটা অ্যাভিনিউ, মানে একটা স্ট্রেস, একটা একটা ডিফিকাল্টি বা একটা এটার জন্য একটা এরিয়া। আরেকটা বড় এরিয়া, একটা হচ্ছিল যে আমাদের যে বলি যে ফ্যামিলির ভিতরে, আরেকটা বড় এরিয়া হচ্ছে হলো যে আমরা যেটাকে আনসার্টেনটি বলি। আনসার্টেনটি তার মানে হচ্ছিল যে এখন আমাদের ভবিষ্যতে কি হবে, 1 সপ্তাহ পরে কি হবে, 1 মাস পরে কি হবে, 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে, এই জিনিসটা আমরা তো জানি না। এখন অনেক স্পেকুলেশন আছে, অনেকেই বলছে যে ঠিক আছে সবকিছু নর্মাল হয়ে যাবে, একটা ভ্যাকসিন হবে, ভ্যাকসিন হবে কি হবে না। এখন জিনিসটা হলো দ্যাট অ্যাকচুয়ালি এটা একটা আনসার্টেনটি, আমরা কিন্তু জানি না যে এটা মানে ফিউচারে আমাদের কি মানে কি হবে, কি পরিস্থিতি হবে। এখন এই দুটো সিচুয়েশন, এই দুটোই কিন্তু আমরা কিন্তু আগে কখনো ফেস করি না। আমরা কখনো আমাদের আমাদের মেমোরিতে, হয়তোবা আমাদের কালচারে, হয়তোবা লাস্ট হলো যুদ্ধের সময়, তো 71-এ হয়তোবা এরকম একটা সিমিলার সিচুয়েশন হয়েছিল, যেখানে একটা আনসার্টেনটি, যুদ্ধ শেষ হবে কবে, আর আমরা ধরেন বাসা থেকে বেরোতে পারছি না, একটা রিস্ক আছে, একটা ভয় আছে। সো ওর পরে কিন্তু আমাদের এরকম আনসার্টেনটি, এরকম একটা সিচুয়েশনে আমরা কিন্তু ফেস করি না। সো আমরা যখন
একটা আননোন সিচুয়েশন ফেস করি, তখন আমরা এটাকে কিভাবে কিভাবে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারবো, কিভাবে আমরা ভালো থাকতে পারবো, অ্যান্ড আমরা এটা থেকে কিভাবে ভালোভাবে বেরিয়ে আসতে পারবো। সো এটা আমি দুই দুই ভাগে একটু চিন্তা করি আমরা। একটা হচ্ছে হলো যে আম, যে বর্তমান, যে কারেন্টলি বা এই সময় আমরা যখন বাসায় আছি আমরা কিভাবে ভালো থাকতে পারি, এটা হলো একটা। আর একটা হলো আমরা একটু ফিউচারের কথা চিন্তা করি, যে ফিউচারে আমরা কিভাবে আহ, আমরা মানে যখন আমরা আস্তে আস্তে করে কাজে ফিরে যাব তখন কিভাবে আমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারি। আমাদের সেশনে আজকে আমি শারীরিক ব্যাপারটা নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ ওটা আমার এক্সপার্টিস না। আমি ডাক্তার, কিন্তু তাও আহ, মানে ইনফেকশনাস ডিজিজের ডাক্তার না। সো আপনারা যা ইনফরমেশন জানেন খবর থেকে, সেগুলো আমি সিমিলার খবর জানি। সো বাট তাও চেষ্টা করতে পারবো, মানে যদি বার্নিং কোয়েশ্চেন থাকে আই ক্যান ট্রাই এন্ড হেল্প। সো বর্তমানে আমরা মানসিকভাবে কিভাবে ভালো থাকতে পারবো। সো এখানে আমার কিছু টিপস। একটা হচ্ছে হলো যে একটা জিনিস হলো যে রুটিন মেনটেন করা, যে একটা নিয়মিত ভাবে দিনটাকে ভাগ করা। রুটিন ভাবে তার মানে হচ্ছে হলো যে একটা সময় মতো ওঠা, সময় মতো উঠে আমাদের দিনের জন্য রেডি হওয়া। দেখা যাচ্ছে যে অনেকে উঠে আপনার রাতের যে কাপড় পরেছিল ওই কাপড় পরেই কিছুক্ষণ ঘুরে বেড়াচ্ছে, ধরেন গোসল টোসল করছে না, শেভ করছে না। আম, তখন যেটা হয় হলো মানসিকভাবে আমাদের মনে হয় যে আমরা তো ছুটিতে আছি। কিন্তু আমরা যদি সকালে উঠেই রেডি হয়ে যেতে পারি, একটা সময় মতো উঠে, আমাদের মনে মাথার মধ্যে আমরা চিন্তা করব যে আমরা অফিসে যাচ্ছি, তো ওইভাবে আমরা কাপড় চেঞ্জ করব। আম, নাস্তাটা মানে যদি রোজা রাখেন তাহলে তো রোজার টাইম টেবিল ফলো করেন, আর যদি রোজা না রাখেন তাহলে আপনি ওইভাবে আপনার টাইম মতো রুটিন মতো খাওয়া খাওয়া তারপরে রেডি হয়ে যাওয়া। এখন আমরা অনেকেই বাসা থেকে কাজ করছি, ওয়ার্কিং ফ্রম হোম সিচুয়েশন আছে। এখন এই সময় নেক্সট সাজেশন যেটা হচ্ছে হলো যে আমরা যদি চেষ্টা করি যে আমাদের বাসার একটা একটা অংশ আমরা কাজের জন্য রেখে দিই। যেমন ধরেন আমরা যদি বলি যে ঠিক আছে, একটা একটা পড়ার ডেস্ক আছে, ওই ডেস্কের ভিতরে ল্যাপটপটা কাগজপত্র ওখানে রাখি। তো আমরা যেটা বলি জোন, তো বাসার ভিতরে আমরা যদি একটা কাজের জোন ক্রিয়েট করি, অথবা দেখা গেল যে ডাইনিং টেবিলে অফিস সেট আপ করে দিয়ে ঠিক আছে ওখানে কাজ করলো, খাওয়ার সময় আবার সব সরাই দেওয়া হলো। এটাতে যেটা হয় হলো আমরা আমাদের মাথার ভিতরে আমরা জানি যে আমরা এই জায়গায় গেলে কাজ, আর যখন বেডরুমে যাব তখন হবে রিল্যাক্সেশন। এখন আমরা যদি বেডরুমের ভিতরে কাজ করি, বেডরুমের ভিতরে ঘুমাই আর ওখানেও খাই, তখন আমরা মানসিকভাবে কনফিউজড হয়ে যাই। আমরা চিন্তা করতে পারি যে অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে এটা আমরা বুঝতে পারি না। সো এটা এটা চেষ্টা করা। এখন অনেকের আমাদের ফ্ল্যাটগুলো ছোট, এভাবে আলাদা আলাদা জোন পার্মানেন্টলি রাখা সম্ভব না, কিন্তু যতদূর সম্ভব। সো একটা হলো রুটিন, যে এক সময় ওঠা, নিয়মিতভাবে খাওয়া দাওয়া করা। এখন তো রোজা শুরু হয়ে গেছে, সো ইফতার ডিনার আর আর ঘুমিয়ে যাওয়া। সো স্লিপ, সময় মতো ঘুমানো, সময় মতো ওঠা, অ্যান্ড মিলস, কাজ। তারপর হলো নিজের সেলফ কেয়ার, যে ধরেন সময় মতো আমাদের নিজে লুক আফটার করা, ধরেন গোসল করা, কাপড় চেঞ্জ করা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি, যে আমরা যখন কারণ আমরা একটা আনসার্টেন সিচুয়েশনে আছি, যে এখন সিচুয়েশনটা এখন কি হচ্ছে। সো আমাদের নিজেকে একটু বোঝানো, একটু আমরা যেটা বলি নর্মালিটি, মানে একটু সাধারণ জীবনের একটা আম, একটা পরিস্থিতি ক্রিয়েট করা খুবই জরুরি, যাতে করে আমরা একটু মানসিকভাবে শক্ত থাকতে পারি। সো একটা হলো রুটিন। সেকেন্ড যে সাজেশনটা হচ্ছে হলো যে আমাদের আহ, আমাদের যে মোবাইল ফোন, এখন আমাদের মোবাইল ফোনে দেখা যাচ্ছে যে অনেকেই আমরা অনেকেই কিন্তু ফোনে কাজ করছি, ফোনেই ফ্যামিলিদের সাথে কন্ট্যাক্টে থাকছি, আবার ফোনেই আমরা খবর পাচ্ছি। এখন এই সময় এই কোভিড সিচুয়েশনে
নানান রকমের খবর পাওয়া যায়। একটা হচ্ছে হলো যে আমাদের রিলায়েবল সোর্স, যেমন WHO, তারপরে আপনার আমাদের সরকার থেকে যে ইনফরমেশন আসে, এগুলো হলো রিলায়েবল। তার মানে হলো যে আমরা এই 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 খবরগুলো শুনে আমরা বুঝতে পারবো যে এটার একটা একটা ঠিক আছে, একটা গুরুত্ব আছে। কিন্তু আমরা যখনই একটা একটা সংবাদপত্র খুলবো, এটার ভিতর নানান রকমের খবর থাকে। সেটার মধ্যে ভালো খবর থাকে, আবার এমন খবর থাকে যে খবরগুলো শুনলে আমাদের অস্থির লাগে, আমাদের ভয় লাগে। সেখানে মৃত্যুর কথা আছে, সেখানে অনেক রকমের কষ্টের কথা আছে। এখন আমরা তো সবাই মোটামুটি একটু কষ্টে আছি, যে আমাদের আপনজন অনেক দূরে আছে, ওনাদের সাথে দেখা হচ্ছে না, কবে দেখা হবে সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। আমরা যদি এখন খারাপ বা যেগুলো দুঃখের খবর সারাদিন ধরে দেখতে থাকি বা নোটিফিকেশন পেতে থাকি, তখন কিন্তু এটা আমাদের আহ, মানে মানসিক অবস্থার উপরে একটা খারাপ একটা চাপ সৃষ্টি করে। সো আমাদের যেটা চেষ্টা করতে হবে যে খবর আমাদের সীমিতভাবে এটাকে অ্যাক্সেস করা। তার মানে আমি যদি বলি যে ঠিক আছে, আমি সকালে উঠে রেডি হয়ে নাস্তা টাস্তা খেয়ে আমি জাস্ট অফিসের কাজ শুরু করার আগে জাস্ট খবরটা দেখে নেব, তখন আমরা জেনে গেলাম যে আচ্ছা ঠিক আছে, কটা কেস হয়েছে, কতজন মারা গেছে, এখন সরকার কি করবে, আমরা কবে কি করব, দেখে নিলাম, আধা ঘন্টা 1 ঘন্টা একটু খবরটা পড়ে নিলাম। তারপরে আপনার খবরের নোটিফিকেশন গুলো বন্ধ করে দেবেন, যাতে করে আমরা সারাদিন এটা এইটাকে অ্যাক্সেস না করাটাই আমাদের জন্য ভালো। তারপর আবার ধরেন বিকালে একবার আমি আরেকবার দেখে নেব। এটাতে যেটা হয় হলো যে আমাদের যে এই যে আমরা যেটাকে ডুম এন্ড গ্লুম বলি, অথবা যেটা হলো খারাপ খবর বা কষ্টের খবর, এগুলো আমরা ছোট ছোট গ্যাপে নিয়ে নিলাম, কারণ নেওয়া জরুরি, আমাদের তো জানা জরুরি যে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু এটা ইন 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 পিসেস ভাগ করে করে নেওয়া। এটা হচ্ছে সেকেন্ড সাজেশন, যে হলো অ্যাক্সেস টু নিউজ ইন লিমিটেড টাইমস, মানে খবরের অ্যাক্সেসটা সীমিতভাবে সীমিত সময়। থার্ড যে সাজেশনটা হচ্ছিল যে এখন আমাদের কিন্তু মানে ইমিডিয়েট ফ্যামিলি ছাড়া, মানে আমাদের পরিবারের ভিতরে যারা আছে তাদের ছাড়া বাহিরে যে আমাদের যে বড় ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, কলিগ, যে কানেকশনটা আছে, এই কানেকশন গুলা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। আমাদের মানে আত্মীয় স্বজন যারা বিদেশে আছে বা যারা অন্য জায়গায় থাকে, তাদের সাথে অনলাইনে, জুমের উপরে বা স্কাইপে বা হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্ট্যাক্টে থাকা, এটা কিন্তু খুবই জরুরি। কেন বলি এগেন, এটা হচ্ছিল সো দ্যাট আপনার সো দ্যাট আমরা উই ফিল কানেক্টেড, আমরা যাতে করে আমরা আমরা একা ফিল করি। কারণ দেখা যাচ্ছে যে আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে একা একা বসে আছি, এন্ড খুব আমাদের এই যে একা ফিলিংটা, এই ফ্রাস্ট্রেশনটা খুব খারাপ হয়ে যেতে পারে। তো তখন আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদের সাথে কন্ট্যাক্টে থাকি, তাহলে দিস ক্যান বি ভেরি হেল্পফুল, ভেরি হেল্পফুল। সো দিস ইজ দ্য থার্ড সাজেশন। সো আমার তিনটা সাজেশন। একটা হচ্ছিল যে একটা রুটিন মেনটেন করা, রুটিনের ভিতরে আপনার ঠিক মতো ওঠা, সময় মতো ওঠা, রেডি হওয়া, নিজের সেলফ কেয়ার যেটা বলি, যে আপনার গোসল করা, শেভ করা, তারপরে সময় মতো খাওয়া দাওয়া করা, যদি সম্ভব হয় তখন কিছু হালকা এক্সারসাইজ। এখন অবশ্য রোজার সময় হচ্ছে, এখন তো ধরেন আপনার হেভি এক্সারসাইজ করা ডিফিকাল্ট, কিন্তু আমরা যদি চেষ্টা করি যে কিছু হালকা এক্সারসাইজ করা, দেন দ্যাট ইজ ওকে। তারপরে আপনারা যারা যারা ধার্মিক, সময় মতো নামাজ পড়া। সো এইভাবে একটা একটা রুটিন মেনটেন করা, যাতে করে লাইফে কিছু নর্মালিটি। সেকেন্ড সাজেশন হলো যে সোশ্যাল মিডিয়া আর নিউজটাকে সীমিতভাবে, সকালে ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা, আবার রাতের বেলা আধা ঘন্টা 1 ঘন্টা, এইভাবে যদি আমরা করতে পারি, দেন উই ক্যান রিমেইন হেলদি, or we can try and remain healthy. And third হলো টু রিমেইন কানেক্টেড উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। এটা হলো আমার তিনটা সাজেশন। তো এটা হচ্ছিল যে আমাদের বর্তমানে আমরা কি করতে পারি, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। নেক্সট হলো যে এখন যখন আমরা আস্তে আস্তে যখন আমাদের
আমাদের যে ডেইলি লাইফ যখন নর্মাল, বা আমরা যখন আস্তে আস্তে ধাপে ধাপে অফিস খুলবে, আমরা যখন ফেরত যাব, তো তখন এটা আমরা কিভাবে আমরা উই ক্যান ডু দিস ইন এ সেফ। সো এই জিনিসটা একটু আমাদের জন্য আর একটু ডিফিকাল্ট, ইন দ্য সেন্স দ্যাট আমরা তো ঠিক জানি না। আমরা তো এখন আমরা আম, মানে আনসার্টেনটিটা আছে যে যে এটা ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমাদের গাইডেন্স ফলো করতে হবে। তো আমাদের জানতে হবে। এখন আমি সেদিন শুনলাম যে জার্মানিতে নাকি এখন বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা একটা নিয়ম করে দিয়েছে। সবার সারাক্ষণ মানে বাইরে যদি থাকি আমাদের মাস্ক পরতে হবে। এখন দেখা যাবে যে আমাদের বাংলাদেশেও এটা হবে নিয়ম, যে আমাদের এখন মাস্ক পরে থাকতে হবে বাইরে যখন যাই। আর এটা একটা নর্মাল জিনিস হয়ে যাবে যতক্ষণ না আমাদের এই সিচুয়েশনটা রিজলভ হয়। সো এইভাবে আপনার গাইডেন্স ফলো যে গ্লাভস পরা, মাস্ক পরা, তারপরে একটা দূরত্ব বজায় রাখা। সো এই যেসব জিনিস আমাদেরকে বলা হয়েছে যে আমাদের গাইডেন্স অনুযায়ী যে সুস্থ থাকার জন্য। সো সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড জিনিস হলো যে আমি আগে যে সাজেশন গুলো দিলাম, যে আমাদের একটু চিন্তা করা যে ঠিক আছে কিভাবে আমরা কানেক্টেড থাকতে পারবো, কিভাবে আমরা আমাদের নিজের স্বাস্থ্য, ফিজিক্যাল স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্যটাকে কিভাবে আমরা মানে সুস্থ রাখতে পারবো। সো এটা কিন্তু চেঞ্জ হবে, আমাদের সিচুয়েশনটা চেঞ্জ হবে। দেখা যাবে যে আমরা ঠিক আছে এখন একদম বেরোতে পারছি না, তখন হয়তো বা দেখা যাবে যে স্কুল খুললো, এখন স্কুল খুললে বাচ্চারা স্কুলে ফেরত যাবে, তখন আমাদের আরো টেনশন বেড়ে যাবে যে বাচ্চারা কি স্কুলে যে ওদের কিছু হবে নাকি। তো তখন আবার আমাদের এই যে ভয়টা, এই এংজাইটিটাকে নর্মালাইজ করা বা এটাকে আমাদের কন্ট্রোল করা, এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ আমরা যদি আমরা যদি যতদূর জানি আমরা এই গাইডেন্স যদি ফলো করি, মাস্ক পরি, হাত ধুই, দূরত্ব বজায় রাখি, আমার নিজের যদি যখন টেস্টিং হবে, এক পর্যায়ে যে তো সবারই টেস্টিংটা আরো ছড়িয়ে যাবে, তো তখন নিজেকে টেস্ট করা, আর যদি টেস্টে পজিটিভ আসি তাহলে গাইডেন্স ফলো করা, যে ঠিক আছে কোয়ারেন্টাইন করা, এগুলা যাতে আমরা ফলো করি, এটা যাতে করতে পারি। সো দিস উইল মেক শিওর যে আমরা যে আমরা এটা সুস্থ থাকতে পারবো। তো আমি আমি কথা বলছিলাম যে ডোমেস্টিক অপারেশন নিয়ে। তার মানে হচ্ছে হলো যে আপনার আমাদের পরিবারের ভিতরে যে কোনো একজন ব্যক্তিকে যদি কোনো একভাবে দাবিয়ে রাখা হয় বা অপ্রেস করা হয় বা প্রেশার দেওয়া হয়, এটাকে আমরা অপারেশন বলি। এখন এই ইস্যুটা আমাদের আমাদের সমাজে বা আমাদের সোসাইটিতে একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আমি বলছিলাম যে আমাকে এই সপ্তাহে তিনজন ডিফারেন্ট এজেন্সি, একজন হলো ইন্টারন্যাশনাল ব্যাংক, একটা হচ্ছিল আমাদের একজন বড় টেলিকম ইন্ডাস্ট্রি, আর তৃতীয়ত হচ্ছিল যে একজন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ওখানে আপনার মহিলা যে কমিটি আছে, ওই মহিলা কমিটি থেকে আমাদেরকে একটা ওয়েবিনার করতে বলেছে, যে ওয়েবিনারে আমরা মানে ফিমেল অপারেশন প্লাস ডোমেস্টিক অ্যাবিউজ নিয়ে আমরা কিছু কথা বলবো। তো এটা একটা বড় ইস্যু। হ্যাঁ, এটা একটা বড় ইস্যু। একটা জিনিস দাঁড়াচ্ছে যে আজকাল তো অনেক ফ্যামিলিতেই মেল ফিমেল দুজনেই কাজ করছে এখন, কিন্তু মহিলারা যখন বাসায় থাকে তখন কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে ওনারা বাসার কাজ করবে, আবার যখন ওরা কিন্তু এখন আবার এক্সপেকটেশন আছে যে ওয়ার্ক ফ্রম হোমও করতে হবে। তো দেখা যাচ্ছে যে ফিমেলের উপরে ডাবল প্রেশার পড়ছে। তো এই জিনিসটা আমাদের আন্ডারস্ট্যান্ড করা, আমাদের বোঝা, অ্যান্ড এটাকে একটা একটা কম্প্যাশনেট ওয়ে মানে হচ্ছে হলো যে মানে ওদের ওদের পরিপ্রেক্ষিতে থেকে জিনিসটাকে বোঝা, যে যাতে করে আমরা
আমরা নিজেরাই বুঝতে পারি যে ওরা কতটা প্রেশারের আন্ডারে আছে। সো আমি এটা বললাম যে ফিমেলের ক্ষেত্রে আমাদের এই রিকোয়েস্ট গুলো আসছে, কিন্তু এটা শুধু ফিমেলের ক্ষেত্রে হচ্ছে না, এটা মেলদের ক্ষেত্রে হচ্ছে। একটা ডোমেস্টিক প্রেশার আমাদের সবার প্রতি, যে একটা একটা মানে একভাবে বিহেভ করা। সো এইটার সলিউশন হচ্ছে হলো আমরা যেটাকে রিসপেক্ট বলি, যে যে মানুষ আমাদের এক একজনের রোল তাকে রিসপেক্ট করা, আমাদের এক একজনের যে ফাংশন এটাকে 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 রেসপেক্ট করা, শ্রদ্ধা করা, এটা হলো ফার্স্ট। সেকেন্ড জিনিস হচ্ছে হলো আমরা যেটা হলো স্পেস, যে আমাদের সবারই কিন্তু কিছুটা স্পেস দরকার। আমরা এখন সবাই এই ছোট্ট 1500-1200 স্কোয়ার ফুট অ্যাপার্টমেন্টে 4জন 5জন 6জন থাকছি। এখন আমাদের যে ব্যক্তিগত স্পেসটা দরকার এটাকে রেসপেক্ট করা। যে অনেক সময় দেখা যাবে যে আমরা সবাই আছি কিন্তু আমরা একসাথে সময় কাটাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু আলাদা আলাদা থাকতে। তখন এটাকে রেসপেক্ট করা, এটাকেও শ্রদ্ধা করা যে না, যে আমাদের এখন আমি একটু আলাদা থাকবো, বা আজকে আমার রান্না করতে ইচ্ছা করছে না, এটাকে এটাকেও রেসপেক্ট করা। যে বাচ্চারা এখন চাচ্ছে না যে আমাদের সাথে বসে টিভি দেখতে, ঠিক আছে, অসুবিধা নাই, কারণ সিচুয়েশনটা ডিফিকাল্ট, আমরা সবাই ডিফিকাল্ট সিচুয়েশনে আছি। সো এটাকে এই এই জিনিসগুলোকে মেনটেন করা। তো একটা হচ্ছে রেসপেক্ট, একটা হচ্ছে স্পেস, আর থার্ড জিনিস হলো যে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স মানে হলো যে কিছুটা মেনে নেওয়া, যে ঠিক আছে এখন তো খুব ডিফিকাল্ট সিচুয়েশন, যে আমার একজন খালা 70 বছর বয়স, উনি আর ওনার হাজবেন্ড একা থাকে। এখন কোনো বুয়া নাই বাসায়, কোনো নাই। এখন উনি 70 ইয়ার্স, এই বছর 70 হবে, সব রান্না করছে, আবার সব কাজ করছে বাসায়। এখন ওনার হাজবেন্ড যদি এক্সপেক্ট করে যে না প্রত্যেকদিন মুরগি খেতে হবে ফ্রেশ, প্রত্যেকদিন ডাল ভাত ফ্রেশ থাকতে হবে, তখন এটা তো ঠিক না। আর এইটা যদি কখন না হয়, ওনাকে যদি চাপ দেওয়া হয় বা ওনার সাথে তখন তো এটা তো ইটস নট রাইট। সো আমাদের সবারই বুঝতে হবে যে আমরা একটা অসাধারণ সিচুয়েশনে আছি, and আমাদের ব্যবহারটাও অসাধারণ হতে হবে। সো so that is about the domestic oppression. আমি একটু আমাকে যে কোয়েশ্চেন গুলো পাঠানো হয়েছে ওগুলো করি একটা একটা করে। আমাদের এখন 20 মিনিট সময় আছে। আমি আশা করি এগুলো 10 মিনিটে করে ফেলতে পারবো। তারপরে 10 মিনিট, লাস্টের 10 মিনিট আমরা কোয়েশ্চেনের জন্য রাখবো, যে যদি কেউ সরাসরি কোয়েশ্চেন করতে চায়। রাশেক, 20 মিনিট কিন্তু আপনার যদি সমস্যা না থাকে আমাদের কোনো সমস্যা নেই, উই আর রেডি টু এন্ড। আচ্ছা ঠিক আছে। সবাই আবার টায়ার্ড হয়ে যাবে আমার কথা শুনতে শুনতে। না, স্টিল উই আর এনজয়িং ইট ভেরি মাচ। ওকে, ঠিক আছে। অলরাইট, সো আমাকে কোয়েশ্চেন করা হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছিল, I am suffering from fear of uncertainty. Like if my father died, then what will happen? If my kids are affected with any disease, what will I do? What will be if my job and earning is in trouble? What sort of uncertainty made me fear to move forward and lack of confidence? Please suggest. So এখানে এটা একটা মাল্টিপল কোয়েশ্চেন, এখানে অনেকগুলা থিং আছে। সো প্রথম জিনিস হচ্ছে হলো যে ভয়, এখন মৃত্যুর ভয়। এক হচ্ছে হলো যে বাবা মার মৃত্যুর ভয়। এখন এটা একটা ভ্যালিড ফিয়ার, যে এই যে ভাইরাসটা হয়েছে, এই ভাইরাসে দেখা যাচ্ছে যে যারা যারা মুরব্বী, যাদের অথবা যারা অসুস্থ, ওনাদের এটা থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন এই জিনিসটার একটা মানে এই ভয়টা একটা একটা ভ্যালিড ফিয়ার, মানে এই ভয়টা থাকাই স্বাভাবিক, কারণ আমাদের চারদিকে তো এটাই হচ্ছে এখন। সো এই ফিয়ারটার উপর আবার একটা সেকেন্ড ফিয়ার আছে, যেটা হচ্ছিল যে আমরা কিন্তু অনেকে আমাদের বাবা মার সাথে থাকি না। দেখা যাচ্ছে যে বাবা মা অন্য শহরে থাকে বা বিদেশে থাকে বা গ্রামে থাকে বা নিজেদের ফ্ল্যাটে থাকে, আর আমাদের এখন তো যাওয়া আসাও নাই। এখন ওনাদের সাথে যে দেখা করা, ওনাদের দেখাশোনা করা, এটাও তো একটা রিস্ক। আমরা যদি যাওয়ার সময় ভাইরাসটা নিয়ে যাই সাথে করে, তাহলে তো ওদের একটা ক্ষতি হবে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো
তো ওইটাও একটা ভয়। সো একটা জিনিস একসেপ্ট করা, যে আমাদের এটাকে মেনে নেওয়া যে এই ফিয়ারটা একটা ভ্যালিড ফিয়ার, যে এটা হতে পারে, যে ওনাদের যে ওনারা এক রিস্কে আছে। এখন আমাদের যেটা করতে হবে হলো, একটা হলো আমাদের মেনে নিতে হবে যে হ্যাঁ, এটা তো ইটস ট্রু, এটা হতে পারে, কিন্তু আমরা আমাদের রিঅ্যাসুরেন্স করতে হবে না, আমাদের নিজেদেরকে বলতে হবে যে হ্যাঁ, রিস্ক আছে, কিন্তু আমরা যদি নিয়ম মেনে চলি, আমরা যদি যতদূর জানি আমরা যদি এইসব মেনে চলি, তাহলে আমরা রিস্কটাকে ম্যানেজ করতে পারি। যে আমরা যদি ফর এক্সাম্পল বাবা মাকে বলি যে আপনারা বাসায় থাকেন, আমরা খাবার পাঠাই দিব, বা আপনারা যেন না বাজারে, যেন না বা পার্কে হাঁটতে যেন না, বা মসজিদে নামাজ পড়তে যেন না, আমরা যদি ওনাদেরকে বলি যে শোনেন আপনারা তো রিস্কে আছে, আপনার ডায়াবেটিস আছে, আপনার হাই ব্লাড প্রেশার আছে, আপনার যদি ভাইরাস হয়ে যায় তাহলে তো কোনো উপায় থাকবে না। সো ওনাদেরকে এই রিঅ্যাসুরেন্সটা দেওয়া যে শোনেন যে এই রিস্ক গুলো নেওয়ার তো দরকার। সো আমরা যদি ওদেরকে এই রিঅ্যাসুরেন্সটা দিতে পারি, ওদেরকে যদি এই সাপোর্টটা দিতে পারি, ওনাদের সাথে আমরা আগে যেটা বললাম যে স্কাইপে, জুমে, টেলিফোনে ওনাদের সাথে কন্ট্যাক্টে থাকতে পারি, তাহলে আশা করি যে ওদের যে অস্থিরতাটা, ওদের যে দুশ্চিন্তাটা, আমরা ওটাকে ম্যানেজ করতে পারি। সো পেরেন্টস এর ক্ষেত্রে দিস ইজ দ্য থিং, যে আমাদের উই হ্যাভ টু ট্রাই অ্যান্ড ম্যানেজ। সেকেন্ড যে ফিয়ারটা হচ্ছিল যে আমার যদি বাচ্চার অসুখ হয়, আমরা তখন কি করব? সব হাসপাতাল আমরা যত জানি, আমরা তো খবরে দেখতেছি যে হাসপাতালে গেলে মানে রোগী ভর্তি করছে না, 6-7টা হসপিটাল ঘুরে কোনো চিকিৎসা পাচ্ছে না, এই একটা ভয় থাকে। কিন্তু আপনি যদি মনে রাখেন, আমি আগে যেটা বলছিলাম যে আমাদের খবরটাকে আমরা যে যখন নিউজ, আমরা যখন ইনফরমেশনটা নিব, এটার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে খারাপ খবরটাই শোনা যাচ্ছে। কিন্তু ধরেন আপনাকে একটা উদাহরণ দেই, আমার একজন ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টের একটা পেটের সমস্যা আছে, দেখা যাচ্ছে 6 মাস পর পর তার হসপিটালে ভর্তি হয় পেটের সমস্যা নিয়ে। গত সপ্তাহে তার এই পেটে ব্যথাটা উঠছে, সে কিন্তু ভর্তি হয়ে গেছে হসপিটালে, ভর্তি হয়েছে অ্যান্ড চিকিৎসা পেয়েছে, আর গতকাল ডিসচার্জ হয়ে বাসায় চলে গেছে। আর তারা ধরেন যখন চিকিৎসা দিচ্ছিল, তাকে ধরেন মাস্ক পরা, গ্লাভস ইউজ করা, তাকে এইসব মানে ওই প্রিকশন নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সো আমরা কিন্তু যখন শুনি, এটা লাগছে। সেকেন্ড আরেকটা হচ্ছিল, আরেকজন গতকাল আরেকজন ক্লায়েন্টের সাথে কথা বললাম, তার বাচ্চা মেয়ে 7 বছর বয়স, তারও কিছু সমস্যা হচ্ছে। তো এই সমস্যা জন্য সে গত 1 সপ্তাহে কিন্তু ডাক্তার দেখাতে পেয়েছে, চিকিৎসা পেয়েছে। কারণ আমরা যখন একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে বাসা থেকে বেরোবো, আমরা যদি প্রিকশন ফলো করি, তাহলে কিন্তু ইটস নট আ প্রবলেম, মানে চিকিৎসা পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে একটা ভালো উদাহরণ, যে এই যে ধরেন দুশ্চিন্তাটা, যে আমরা যে খবর থেকে যে দুশ্চিন্তাটা পাই, এটা কিন্তু সবসময় ভ্যালিড না। এর জন্য এটাকে সীমিতভাবে আমাদের নেওয়া খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ফিয়ার, আপনি এখানে দুটো কোয়েশ্চেন আছে, এন্ড এই ফিয়ারটা মানে হলো ফাইন্যান্সিয়াল, জব সিকিউরিটি এন্ড ফাইন্যান্সিয়াল। এখন এই দুটো জিনিস কিন্তু দিজ আর অলসো ভেরি রিয়েল, হ্যাঁ, খুবই বাস্তব এগুলো। অ্যান্ড আমার মনে হয় আমাদের এখন পৃথিবীতে হয়তোবা মানে বোধহয় যারা ধরেন মেবি 1% যাদের ওয়েলথ, ওটা ছাড়া এমন কোনো মানুষ নাই যাদের এই ভয়টা নাই, যে ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি এন্ড জব ইনসিকিউরিটি। এই ভয়টা আমাদের সবারই আছে। আমার কোম্পানি, আমি যে কোম্পানি চালাই, এই কোম্পানি এখন 2.5 বছর ধরে চলছে। তো আমরা এখন আমাদের মাসেরটা চলে। এখন দেখা যাচ্ছে যে কোভিড শুরু হওয়ার পর থেকে আমাদের কাজ অলমোস্ট 70-80% কমে গেছে। তার মানে রেভিনিউ কমে গেছে। তার মানে আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা যেভাবে চালাতে পারছি, সরকার থেকে ওরা কিছু লোন দিচ্ছে, হয়তো বা লোন নিয়ে আমরা কিছুদিন চালাতে পারবো। 1 মাস চালালাম, 2 মাস চালালাম, 6 মাস চালালাম, তারপর কি হবে? সো এটা এটা কিন্তু ইটস ভেরি ভেরি রিয়েল, এন্ড আমাদের সবার এটাকে
মনে রাখতে হবে যে ঠিক আছে, এখন তো আমরা জানি না, এখন আহ, আপনাদের একটা বড় অর্গানাইজেশন, আপনারা চেষ্টা করছেন যতদূর সম্ভব। এখন সরকার থেকে যা শুনলাম যে গার্মেন্টস ফ্যাক্টরি এখন আস্তে আস্তে করে খোলা শুরু করবে। সো সো দ্যাটস এক্সেলেন্ট। বিদেশ থেকে আশা করি যে অর্ডার টর্ডার আসবে। বাট এই ফাইন্যান্সিয়াল যে ইনসিকিউরিটিটা, দিস ইজ ভেরি রিয়েল, অ্যান্ড আমাদের সবার এটাকে um, মানে ভেবে রাখতে হবে, প্ল্যান করে রাখতে হবে, চিন্তা করে রাখতে হবে যে হ্যাঁ হতে পারে, ইউনো, ইট মে হ্যাপেন। বাট আগে যেটা বলছিলাম যে দুশ্চিন্তার ব্যাপারে, এইটা নিয়ে আমার ওভার থিঙ্ক করা বা বেশি চিন্তা করলে এমন না যে জিনিসটা রিজলভ হয়ে যাবে, ঠিক না? সো আমি যদি এটা যদি রিজলভ না হয়, তাহলে এত চিন্তা করে লাভটা কি, ঠিক না? হ্যাঁ, চিন্তা করতে হবে, একজন মুরব্বীর সাথে কথা বলতে হবে, একজন কলিগের সাথে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা এই আমার যদি জবটা চলে যায় তখন কি করব? তো এটা নিয়ে একটু চিন্তা করা। আচ্ছা ঠিক আছে, আমার যদি আমার এখন লোন আছে একটা, আমি জাস্ট দেখা গেল জানুয়ারিতে আমি গাড়ি কিনে ফেলেছি, গাড়ি কিনে আমার স্যালারি থেকে এতটা টাকা চলে যাচ্ছে, তা এখন এখন ওই টাকা দিব কিভাবে? বা অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছি, অ্যাপার্টমেন্টের টাকা দিব কিভাবে? এখন দিস ইজ অল ভ্যালিড ফিয়ার্স। এখন বাট একটা বড় জিনিস হচ্ছে হলো যে এই পুরো পরিস্থিতিতে অনেক কিছু আমাদের হাতের বাইরে, অনেক কিছু আছে যেটা আমাদের হাতের বাইরে। এখন যদি যে গাড়ির উদাহরণটা দিলাম, এখন যদি আমি যদি 3 মাস গাড়ির টাকাটা না দিতে পারি, ব্যাংক এসে গাড়িটা নিয়ে গেল, গাড়ি তো এখন এটা যদি নিয়ে যায়, আমার এটা তো আমার হাতের বাইরে, কি করব? এমন না যে কিছু করতে পারবো এখন। সো এই এই জিনিসটাকে একটু একটু চিন্তা করা যে আমাদের হাতের ভিতরে কি, আমাদের হাতের বাইরে কি। আমাদের হাতের বাইরে যেটা, সেটা তো আমরা কিছু করতে পারবো না। তো এটা নিয়ে আমার বেশি চিন্তা করা, এটা নিয়ে বেশি টেনশন করা তো কোনো লাভ নাই। আমার হাতের ভিতরে কি আছে? আমার হাতের ভিতরে কি আছে যে হ্যাঁ আমি সুস্থ থাকতে পারবো, শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো, এটা চেষ্টা করব। আমি গাইডেন্স ফলো করতে পারবো, আমি যতদূর সম্ভব আমার কাজ সময় মতো করতে পারবো, ফ্যামিলির সাথে কানেক্টেড থাকতে পারবো। তো এগুলো আমার হাতের ভিতরে, তো এগুলো আমি করব। আর যেগুলো হাতের বাইরে, এগুলো আমরা নিয়ে বেশি টেনশন করতে, বেশি টেনশন চেষ্টা করব না করতে। Okay, the next question is, I am facing death related bad dreams which lead to enhanced panic. How do I get rid of a panic situation? So, uh, it's a very valid thing যে অনেক সময় দেখা যাচ্ছে যে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, যে রাতের বেলা ঘুম হয় না, রাত পর্যন্ত মানে টেনশনে থাকছি, ঘুম হচ্ছে না, সারা রাত ছটফট করছি। তারপর যখন ঘুমায় যাচ্ছি, ঘুমটাও স্বপ্নগুলোও দেখা যাচ্ছে যে 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 খারাপ, ভয়ঙ্কর। সো এটা এটা কেন হচ্ছে, অ্যান্ড এটা আমরা কি করতে পারবো? সো ফার্স্ট জিনিস হচ্ছে হলো যে আম, আমরা যেটাকে স্লিপ হাইজিন বলি। স্লিপ হাইজিন মানে হচ্ছিল যে আমাদের ঘুমটা যাতে করে ভালো হয়, আমরা এটা কিভাবে চেষ্টা করতে পারি। সো ফার্স্ট, স্লিপ হাইজিনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো টাইম, সময়। যে আম, সময় মতো শুতে যাওয়া আর সময় মতো ওঠা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি অনেক সময় দেখা যায় যে রাত পর্যন্ত জেগে থাকি, আর তার পরের দিন আমরা অনেকক্ষণ সময় আম, আমরা ধরেন দেরি করে উঠি। তো আপনাকে উদাহরণ দিই, যেমন ধরেন গতকাল রাতে আমার ঘুম হয় নাই, আমি আজকে তারপর দেখা গেল যে 11টা 12টার দিকে উঠলাম। এখন আজকে আমি যদি 12টায় উঠি, আমি আবার যখন ঘুমাতে যাব, আমি যদি 12টার সময় ঘুমাতে চেষ্টা করি, তাহলে কিন্তু বা 10টার সময় শুতে যাই, 10টার সময় শুতে গেলে তার মানে 12টা থেকে 10টা মানে 10 ঘন্টা জেগে আছি। এখন আমি 10 ঘন্টা জেগে থাকার পরে আমার তো ঘুম আসবে না। আমার ঘুম আসার জন্য আমার জেগে থাকতে হবে ধরেন 14 থেকে 16 ঘন্টা। তো আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে যে না, আমি কতক্ষণ জেগে আছি, আর যখন জেগে আছি তখন আমি কি করছি। আমি কি সারাদিন বসে টিভি দেখছি,
সারাদিন ল্যাপটপের দিকে তাকায় আছি, আমি কি করছি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যখন ঘুমের কথা চিন্তা করব, আমাদের তখন চিন্তা করতে হবে না ঘুমের কথা না, আমাদের চিন্তা করতে হবে দিনের কথা, যে আমি সারাদিন কি করছি। অ্যান্ড সো টাইম কতক্ষণ জেগে আছি অ্যান্ড ওরকম কি করছি। সো ফার্স্ট হলো একটু অ্যাক্টিভ থাকা। এখন রোজার সময় ওইভাবে এক্সারসাইজ করা ডিফিকাল্ট, বাট আমি কি, যে ফর এক্সাম্পল এখন আমরা এই কলটা করছি, আমরা এখন বসে বসে কলটা করছি, এখন বসে বসে না করে ল্যাপটপটা বা ফোনটা যদি টেবিলের উপরে দিই, আমরা যদি দাঁড়ায় দাঁড়িয়ে করি, তাহলে একটু অ্যাক্টিভিটি হয়ে গেল, একটু আমাদের ব্লাড সার্কুলেশনটা হলো। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। খাওয়া দাওয়া, আমরা ল্যাপটপের সামনে বসে, মোবাইলের সামনে বসে আমরা এত কাজ করছি সারাদিন ধরে। এখন আমরা যদি ধরেন ফোনের দিকে আমরা এইভাবে বসে থাকলে আমাদের কিন্তু খাওয়াটাও বেশি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা বেশি খাচ্ছি, আমরা মানে নড়াচড়া কম করছি, হাঁটাহাঁটি কম করছি। সো এতে যেটা হয়, রাতের বেলা যখন ঘুমানোর সময় আসে, তখন কিন্তু আমাদের অলরেডি মানে যেটা নর্মাল ঘুমের আসার যে যে রুটিনটা লাগে বা রিদমটা লাগে, ওই রিদমটা আমরা পাই না। তখন যেটা হয় হলো ঘুমটা নষ্ট হয়ে যায়। ঘুমের দিক দিয়ে জাস্ট আমার আমার সবচেয়ে বড় অ্যাডভাইস হচ্ছে হলো যে আমাদের ফোন আর এই যে স্ক্রিন, আমাদের এই ফোন বা আমাদের এই স্ক্রিন, এটার থেকে যে লাইটটা আসে, হ্যাঁ, এটাকে আমরা ব্লু লাইট বলি। এই ব্লু এলইডি লাইট হলো মানে আমাদের সূর্যের থেকে যে লাইটটা আসে, এইটার সাথে সবচেয়ে ক্লোজ। হ্যাঁ, তার মানে হচ্ছে হলো যে আমরা যখন আমরা যখন এই ফোনের দিকে তাকায় থাকি ঘুমানোর আগে, তখন কিন্তু আমাদের ব্রেনকে একটা সিগন্যাল দিচ্ছে যে এটা কিন্তু দিনের বেলা। আমরা মনে করি যে এখন কিন্তু দিনের বেলা। তাতে কি হয়, আমরা মনে করি যে না এখন তো ঘুমানোর সময় না, এখন তো হচ্ছে হলো জেগে থাকার সময়। সো এই ফোনটাকে বিশেষ করে সন্ধ্যার পরে সীমিতভাবে ব্যবহার করা মানে ঘুমের জন্য কিন্তু অত্যন্ত জরুরি। সো আমার যদি একটা অ্যাডভাইস থাকে, কারো যদি ঘুমের সমস্যা হয় বা ঘুমের সময় যদি দুশ্চিন্তা হয়, তখন এই ফোনটাকে যতটা সম্ভব কম ব্যবহার করা সন্ধ্যার পরে। এটা কিন্তু অ্যাবসলিউটলি ভাইটাল। এটা হলো আমাদের মানসিকের জন্য, শারীরিকের জন্য। নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে আমার প্যানিক ফিল করি, আমার প্যানিক সিচুয়েশন, আমি এই প্যানিক সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করি। এখন আমি আগে যেসব কথাগুলো বলেছি যে মানসিকভাবে কিভাবে সুস্থ থাকতে হয়, এগুলা সব আমরা যদি মেনটেন করি, ফর এক্সাম্পল আমরা যদি একটা রুটিন মেনটেন করি, আমরা যদি ঠিক সময় মতো উঠি, সময় মতো ঘুমাতে চাই, আমরা যদি সংবাদটাকে সীমিতভাবে দেখি, আমরা যদি মানুষের সাথে কানেক্টেড থাকি, তাহলে আমাদের কিন্তু প্যানিকটা কম হওয়া উচিত। কিন্তু যদি প্যানিকটা চলে আসে, তখন আমরা কি করতে পারবো? তো তখন আমার যখন প্যানিক আসবে, তখন আমরা কয়েকটা জিনিস করতে পারি। একটা হচ্ছে আমরা যেটা বলি ডিস্ট্রাকশন। অনেক সময় হয় যে আমাদের প্যানিক যখন আসে বা আমাদের যখন ভয় আসে, তখন প্রথমে যেটা হয় হলো যে আমাদের মনে হচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে, মানে দমটা মনে হচ্ছে যে দমটা আটকায় আসছে। এটা কিন্তু খুবই একটা নর্মাল জিনিস, আর এটা কিন্তু সবারই হচ্ছে কোনো না কোনো সময়। হঠাৎ করে মনে হচ্ছে যে কেন জানি দমটা আসছে। তখন আমাদের যেটা করতে হবে যে জাস্ট একটু নর্মাল ভাবে আপনি 4-5টা দম নিতে হবে। সো একটা আস্তে আস্তে একটা ডিপ একটা দম নিয়ে আবার আস্তে আস্তে ছেড়ে দেওয়া। এটা আমরা 4 সেকেন্ড 4 সেকেন্ড করে বলি যে 4 সেকেন্ডস ইন 4 সেকেন্ডস আউট। আস্তে আস্তে একটা এইভাবে যদি 4-5টা ব্রেথ আমরা নিতে পারি, তাহলে প্যানিকটা একটু কমে যায়। সেটা হলো ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হলো ডিস্ট্রাক্ট হওয়া, যে খুব টেনশন লাগছে, এখন আমার টেনশন লাগছে, আমি ফোনের দিকে তাকায় আছি, আমি যদি ফোনের দিকে ফেসবুক দেখছি, তখন যদি আমার টেনশন লাগে, তখন ফোনটা বন্ধ করে দিই, পাশের ঘরে যে একটু বাবা মার সাথে কথা বলি, অথবা ওয়াইফের সাথে কথা বলি, অথবা পার্টনারের সাথে কথা বলি, অথবা বাচ্চাদের সাথে একটা কিছু করি, একটু ডিস্ট্রাক্ট করি। আরেকটা খুব ভালো জিনিস হচ্ছিল, আগে তো আমরা বলতাম যে ঠিক আছে বাইরে বাইরে গিয়ে একটু হেঁটে আসা,
এখন তো বাইরে যাওয়া যায় না, সো ঠিক আছে, বাইরে না যেতে পারলে আমরা যদি ছাদে যেতে পারি তাহলে ছাদে গেলাম, ছাদে না যেতে পারলে যদি বারান্দায় যেতে পারলে বারান্দায় গেলাম, মানে যতদূর সম্ভব একটু সিচুয়েশনটা চেঞ্জ করা। একটা জিনিস সেটা প্যানিকের জন্য খুব ভালো, যে আমরা যদি যেমন ধরেন খুব খারাপ লাগছে, শ্বাস নিতে পারছি না, বুক ধড়ফড় করছে, তখন যদি আমরা একটা একটা শাওয়ার নিয়ে নিই, একটা ঠান্ডা শাওয়ার, কোল্ড শাওয়ার, ওটা কিন্তু খুব হেল্প করে প্যানিক। আমাদের আমার আমাদের যে ওয়েবসাইট আছে phwcbd.org, প্লাস আমাদের ফেসবুক পেজ আছে phwc ঢাকা। আইটি থেকে যদি এই দুটো শেয়ার করে দেন, আমি গত 3 সপ্তাহ ধরে ভিডিও করেছি, লাইভ ভিডিও করেছি। প্রথম সপ্তাহ ছিল অ্যাংজাইটি নিয়ে, দ্বিতীয় সপ্তাহ ছিল হলো ঘুম নিয়ে, স্লিপ, আর থার্ড উইক এই সপ্তাহে ছিল বাচ্চাদেরকে নিয়ে, প্যারেন্টিং নিয়ে। ভিডিওগুলো ইংলিশে, কিন্তু এটা ছাড়া অনেক ইনফরমেশন আছে, সো আপনারা যদি চান ওখানে অ্যাংজাইটি কিভাবে ডিল করতে হয় এটা ইনফরমেশনটা ওখানে পেতে পারেন। প্লাস সো আমাকে যদি আই ক্যান লিঙ্কগুলো আপনাকে বা গুগলে দেখলেই হবে, পিএইচডব্লিউসি থেকে আপনি যদি শেয়ার করে দেন স্টাফের সাথে, they might be able to get some more information. So the next question is how we manage kids or children in our home from this panic situation. How do we keep them engaged and active during this lockdown period? So এটা খুব চমৎকার একটা কোয়েশ্চেন। আর আমি এই যে বলেছিলাম যে আমার ফেসবুক লাইভ সেশনটা এই 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 সপ্তাহে বাচ্চাদেরকে নিয়েছিল, যে প্যারেন্টিং নিয়ে। সো প্যারেন্টিং এর দিক দিয়ে বাচ্চাদেরকে নিয়ে, অবশ্য বাচ্চার বয়সের উপর ডিপেন্ড করে। এখানে আমার যে মানে যে সাজেশন হচ্ছিল, ফার্স্ট হচ্ছে যে আমাদের অ্যাকসেপ্ট করা যে আমরা কিন্তু ওদের টিচার না, আমরা কিন্তু ওদেরকে কিভাবে পড়াতে হয় আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না। মানে টিচারের কাজ টিচারের, আমরা কিন্তু তাদের বাবা মা। তো আমাদের কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে যে উই হ্যাভ টু থিঙ্ক যে না, আমরা ওদের বাবা মা, অ্যান্ড আমরা, কারণ যে জিনিসটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অনেক স্কুল থেকে ওদেরকে বাসায় কাজ পাঠানো হচ্ছে, হোমওয়ার্ক পাঠানো হচ্ছে, আর আমরা নিজেদের উপর নিয়ে নিচ্ছি ঠিক আছে আমাদের এটা ওদেরকে করাতে হবে। সো এটা করতে যে দেখা যাচ্ছে যে অনেক রকমের কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। সো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে না, এটা দ্যাটস নট দ্য কেস। আমাদের যেটা আগে যেটা বলেছি, এটা একটা অসাধারণ সিচুয়েশন, অ্যান্ড আমাদেরও চিন্তা করতে হবে একটু অসাধারণ হবে। সো আমাদের চিন্তা করতে হবে ঠিক আছে, আমরা এখন ওরা যদি আজকে হোমওয়ার্ক না করে তাহলে না করলো, এটাতে কোনো ক্ষতি হবে না ওদের, মানে ওদের লাইফের ওভারঅল সিচুয়েশনে একদিন হোমওয়ার্ক না করলে ইটস নট আ প্রবলেম। এটা তাদের কোনো কোনো বড় ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি ওদের সাথে ঝগড়া করি, তাদের সাথে রাগারাগি করি, ওটাতে একটা ক্ষতি হবে, কারণ দেখা যাবে যে তখন ওদের মন খারাপ হয়ে যাবে, আমাদের মেজাজ খারাপ হয়ে যাবে, and পুরো সিচুয়েশনটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো উই হ্যাভ টু ট্রাই টু বি রিল্যাক্সড ইন ফ্রন্ট অফ। সো আমরা ওদের সামনে চেষ্টা করব যে এই যে রাগারাগি না করতে, অস্থির না হতে, দুশ্চিন্তা না করতে, এটা হলো খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের সো ফর এক্সাম্পল আমরা দেখা যাচ্ছে যে বাচ্চা বসে আছে, ও ট্যাবে খেলতেছে, কিন্তু আমরা কিন্তু পাশে বসে এই যে কোভিড নিয়ে, তারপরে মৃত্যু নিয়ে কথা বলতেছি, এতজন মারা গেছে। খুব ইন্টারেস্টিং, সেদিন আমার আমার ফ্রেন্ড, খুব খুব ক্লোজ ফ্রেন্ড, সে বিদেশে থাকে, তো সে তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, তার বাচ্চার বয়স 5 বছর বয়স, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, তখন বাচ্চাটা ঘুরে মাকে বলে যে মা, আমি আমি কোভিড থেকে মারা যেতে চাই না। তখন তো আমার ফ্রেন্ড খুব টেনশনে পড়ে গেল, আরে তুমি তুমি মানে কোভিড তো ঠিক আছে বাসায় আছে, কিন্তু এইখান থেকে বাচ্চার মাথায় চিন্তা ঢুকে গেল যে সে এটার থেকে মারা যেতে পারে। এখন এটা কিভাবে হলো? এটা হলো বিকজ এক হচ্ছে কারণ সে শুনতেছে যে তার মা টেনশন করছে, তার বাবা টেনশন করছে এটা নিয়ে, এতজন মারা যাচ্ছে, আর সে তখন এই ভয়টা নিজের উপর নিয়ে নিল। সো আমাদের চেষ্টা করতে হবে যে বাচ্চার সামনে একটা হলো যে
ওদেরকে ট্রুথফুল হতে হবে, ফার্স্ট ওদেরকে সত্যি কথা বলতে হবে, যেমন তাকে বলতে হবে যে না আসলে আমরা সবাই বাসায় আছি, এটা বিকজ একটা ভাইরাস আছে, কিন্তু এই ভাইরাস আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব এটাকে ম্যানেজ, আমরা যত আমাদের পাওয়ারের ভিতরে আমরা বাসায় থাকছি, আমরা বাইরে যাচ্ছি না, আমরা হ্যান্ড ওয়াশিং করছি, আমরা মাস্ক পরছি, আমরা গ্লাভস পরছি, সো আমরা ডিসইনফেকশন করছি। ওরা যদি দেখে তখন ওরা রিঅ্যাশোর্ড হবে যে না এটা আমরা আমরা এটার জন্য একটা কিছু করছি। কিন্তু আমরা যদি ওটা না করি, আমরা যদি টেনশন করি, রাগারাগি করি, মারামারি করি, বা ভয়ে থাকি বা টেনশনে থাকি, তখন ওই টেনশন কিন্তু ওরা নিয়ে নেবে, ওটা নিয়ে ডিসিশনটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা জিনিসটা বলার আমার হচ্ছে হলো যে একদিক দিয়ে এটা আমাদের বাচ্চাদের জন্য খুবই ডিফিকাল্ট যে সারাদিন বাসায় থাকা, বাইরে যেতে পারছে না, কিন্তু আমাদের বাচ্চারা এই সিচুয়েশনটার সাথে ডিল করার যে টুলস গুলো দরকার আমাদের থেকে কিন্তু অনেক বেশি আমাদের বাচ্চাদের আছে। আমাদের বাচ্চারা ওই ট্যাবে, ফোনে, ল্যাপটপে ওরা এত কমফোর্টেবল যে ওদের কিন্তু এতটা কিন্তু মানে আমরা যতটা সাফার করছি, আমাদের যতটা খারাপ লাগছে ওদের কিন্তু লাগছে না। ওদের কিন্তু এই টুল গুলো আছে, ওরা কিন্তু পারে এটার সাথে ডিল করে, রেজিলিয়েন্সটা আছে। সো ওদের ওইটাকে আমাদের প্রেশার না দিয়ে, ওটাকে যে খুব একটা চেঞ্জ না করে, এটাকে একসেপ্ট করে নেওয়া, ইটস ওকে, ঠিক আছে। সে তারা যদি ট্যাবে একটু বেশি সময় কাটায় ঠিক আছে, ফোনে যদি একটু বেশি সময় কাটায় ইটস ওকে। এটা নিয়ে আমাদের ঝগড়া করা, টেনশন করা, রাগারাগি করা, এটাতে সিচুয়েশনটা আরো খারাপ হবে। সো একসেপ্টিং ইট এন্ড সেইং ইটস ওকে, ইটস নট আ প্রবলেম। সো ওটাই যে যে বাচ্চাদের যে রেজিলিয়েন্স, ওদের যে নিজেদের যে রেজিলিয়েন্সটা, এটাকে অ্যাকসেপ্ট করা, এটাকে মেনে নেওয়া, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। আমি মনে করি যে হ্যাঁ এই সিচুয়েশনটা একটা খারাপ সিচুয়েশন, একটা ভয়ঙ্কর সিচুয়েশন, কিন্তু এই সিচুয়েশনে অনেক আমরা এটার থেকে কিন্তু অনেক পজিটিভ বের করে আনতে পারবো। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে আমি, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা, আমার বাচ্চা এখন বড়, 14 আর 11, সো এখন তো 12 হয়ে গেছে, সো 14 আর 12, সো অনেক অনেক মাচ ওল্ডার। তো আমি আমার বাচ্চাদের সাথে আমরা অনেক ট্রাভেল করি, তো আমরা ধরেন দেশ বিদেশে অনেক অনেক ঘুরি। আমরা সেদিন হিসাব করলাম যে এর আগে আমাদের ধরেন এই যে 15 বছর হয়ে গেছে আমার বাচ্চা, আমরা আহ, সবচেয়ে লম্বা একসাথে 4 জন থেকেছি হলো 7 সপ্তাহ, 7 উইকস আমরা 4 জন মিলে একটা জায়গায় একসাথে ছিলাম। এখন আমরা ওইটাকে ক্রস করে গেছি, ওই 7 সপ্তাহের লিমিটটা এখন ক্রস হয়ে গেছে। এখন কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের লাইফে যখন আমরা দেখা গেল যে 7 সপ্তাহ বেশি আমরা 4 জন একসাথে আছি। আমরা ডিসেম্বর মাসে আমি আমার ওয়াইফ বসে চিন্তা করছিলাম যে আচ্ছা বাচ্চারা তো বড় হয়ে যাচ্ছে, আমার ছেলে 3 বছর পর ইউনিভার্সিটি চলে যাবে, আর আমরা বসে বসে এই ডিসেম্বরে চিন্তা করছিলাম যে আমরা কবে আবার ওরকম 1 মাস 2 মাস ওদের সাথে ঘুরতে যেতে পারবো। আমি এটা নিয়ে অনেক চিন্তা করছি, আর আমার খুব নিজেরই খুব খারাপ লাগছিল যে আচ্ছা বাচ্চা তো বড় হয়ে গেল, আর কবে ওদের সাথে সময় কাটাতে পারবো এইভাবে লম্বা একটা সময়। কিন্তু দেখেন আমরা আবার পেয়ে গেলাম এই জিনিসটা, যে এখন দেখা যাচ্ছে যে এই অপরচুনিটিটা, যে বাচ্চাদের সাথে সময় কাটানো, বাচ্চাদের সাথে কথা বলা, টিভি দেখা। তা আমরা যেটা শুরু করেছি হলো আমাদের ছোটকালের যে সিনেমাগুলো ছিল, যেটা আমরা মজা করে দেখতাম, ওগুলা এখন আমরা ডাউনলোড করে দেখা শুরু করছি। তো আমরা প্রতিদিন একটা সিনেমা দেখি ওদেরকে নিয়ে, দেয়ার এনজয়। দিনের বেলা ওরা ওদেরটা করে, রাতের বেলা আমরা একসাথে করি। সো ইটস ডিফিকাল্ট, ইটস ভেরি ব্যাড, কিন্তু এখানে কিছু অপরচুনিটি আছে, যে এটাকে এখন অনেকের, আপনাদের ভিতরে অনেকের বাচ্চা নাই কিন্তু আপনাদের বাবা মা আছে, এখন এই অপরচুনিটিটা বাবা মার সাথে একটু সময় কাটানো, যদি ফিজিক্যালি না হয় তাহলে ভার্চুয়ালি, যেসব জিনিস আমরা আগে করতে চেয়েছি ওই জিনিসগুলো করা। এখন আমাদের অপরচুনিটি, আমাদের মানে ফেসিলিটি, যে এমন কোনো জিনিস নাই পৃথিবীতে যেটা আমি এখন বাসায় বসে শিখতে পারবো না। সব কিছুর একটা ইউটিউব ভিডিও আছে। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন আমি কিভাবে একটা টেবিল বানাবো,
ওটাও ইউটিউবে আছে। আপনি যদি বলেন আমি আমি কিভাবে আম, যে ধরেন হাতে ম্যাজিক করা শিখব, ওটারও ইউটিউব আছে। যে আপনার একটা পয়সা নিয়ে ওই পয়সাটাকে ডিসঅ্যাপিয়ার করা, ওটারও ইউটিউব আছে। আপনি যদি বলেন না আমি আজকে বিরিয়ানি বানাবো, বিরিয়ানি বানানো ইউটিউবে আছে। তো এমন কোনো কিছু নাই যেটা ইউটিউবে নাই। সো এটা একটা অপরচুনিটি আমাদের জন্য যে একটা শেখা। আমি চিন্তা করেছি, হ্যাঁ, আমাদের অনেকেরই জানেন যে একটা বাঁশি কিনে রেখে দিছি বাসায়, অথবা একটা গিটার কিনে রেখে দিছি যে কোনো একদিন শিখবো। আসিফ ভাইয়ের পিছনে বই দেখতেছি, আমাদের এরকম বই ভর্তি, কোনো একদিন পড়বো, কোনো একদিন দরকার, এখন পড়ি, এখনই তো সময়, যে এখন আমাদের সময় আছে হাতে, ওই টেনশন না করে ফোনে বসে না থেকে একটু বই পড়ি। আমরা চিন্তা করি একটা জিনিস শিখবো, একটা জিনিস করবো, পেন্টিং করবো, যে আর্ট করব, পেন্টিং করব, ঠিক আছে, এখন করি। এখন ক্যানভাস নাই, ঠিক আছে, ক্যানভাস নাই, কাগজে করি, যা আছে ওটাতে করি, মানে একটা কিছু করা। সো অপরচুনিটি কিন্তু ইজ দেয়ার ফর আস টু ডু সামথিং। সো ইটস ডিফিকাল্ট, এন্ড এটাতে ইট ইজ ডিফিকাল্ট, আমরা তো না মানলে হবে না, মানতে হবে। কিন্তু এটার ভিতর থেকে আমরা কিভাবে আমরা উই ক্যান কাম আউট স্ট্রঙ্গার, কিভাবে আমরা আরো পজিটিভ ভাবে বেরোতে পারবো, আমাদের এভাবে চিন্তা করতে। সো আমার দিক দিয়ে আই এম I'd like to finish on that note. যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন গুলা নিব, তা না হলে আই থিঙ্ক দ্যাটস এ গুড পয়েন্ট ফর মি টু ফিনিশ। থ্যাংক ইউ। বেলায়েত, তোমার কাছে কি কোনো প্রশ্ন এসছে কিংবা কেউ কথা বলতে চায়? এখন তো আমরা বললে তারা বলবে কে বলতে চায়। তবে আহ, অনেকে স্যার বারবার প্রশ্ন করতেছে স্যার টিন নিয়ে, টিন চিলড্রেনদের জন্য কোনো সাজেশন আছে কিনা, স্পেশালি এটা কথা অনেকবার আসছে টিন এজ চিলড্রেনদের নিয়ে, এনি teenage স্পেশাল children সাজেশন দের- ফর টিন এজ চিলড্রেন। এটা খুব বারবার অনেকে বলতে জানতে চাচ্ছে। সো আমি এটা 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 আমার একটা পার্টিকুলার ইন্টারেস্ট, হলো হলো টিনেজ চিলড্রেন। এখন আমি এই উদাহরণটা আমার আমার চিনেকে আমি অনেক সময় দেই, যে যে আমরা যখন টিনেজ বলি তার মানে হলো 13 থেকে 19। হ্যাঁ, 13 থেকে 19 হলো টিনেজ। আমার নানির যখন বিয়ে হয় তখন তার বয়স 16, আর আমার নানার বয়স 19। হ্যাঁ, আমার নানির যখন 21 বছর বয়স তখন তার 4টা বাচ্চা। হ্যাঁ, তো আমার নানা তখন 24 বছর 25 বছর বয়স। আমরা যদি জাস্ট এটা নিয়ে চিন্তা করেন, আপনারা যদি আপনাদের ফ্যামিলিতে চিন্তা করেন, আপনাদের নানা নানির কথা চিন্তা করেন, এই স্টোরিটা কিন্তু আনইউজুয়াল না। হ্যাঁ, এটা কিন্তু আনইউজুয়াল না। সো এটা কিন্তু বেশি তো আগের কথা না, 100 বছর আগের কথা, তারও কম, 70 বছর 80 বছর বয়সের আগের কথা, ধরেন। সো মানুষ তো চেঞ্জ হয় নাই তখন আর এখনের ভিতরে, মানুষ তো একই। হ্যাঁ, আমাদের হাতে ফোন আছে, তাছাড়া তার কোনো ডিফারেন্স নেই, মানুষ তো একই। কিন্তু আমাদের অ্যাটিটিউড টুয়ার্ডস টিনেজার্স, বা আমরা কিভাবে টিনেজারদেরকে মানে দেখি বা ওদের সাথে কিভাবে ব্যবহার করি, এইটার কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। যে আগে 16 বছর বয়সে 19 বছর বয়সে বাচ্চাদেরকে বলা হতো বা মানুষদেরকে বলা হতো যে এখন তোমরা মানুষ হয়ে গেছো, তোমরা এখন যাও, এখন নিজের জীবন করে নাও। হ্যাঁ, তো আমার নানা নানিকে 16 বছর বয়স 19 বছর বয়সে একটা একটা বিজনেস দিয়ে বলতে যাও, তোমরা এখন থাকো, তোমাদের লাইফ বানাও। আর এখন যখন আমাদের 16 বছর বয়সের বাচ্চা থাকে তখন তাদেরকে ট্রিট করা হয় 5 বছর বয়সের বাচ্চাদের মতো। এই ঘুম থেকে উঠো, দাঁত মাজো, সময় মতো খাও, লেখাপড়া করো। এখন এটা তো আমরা করছি, কিন্তু এটা আমরা করতে পারি, কিন্তু ওরা তো মেনে নিবে না। কারণ ওদের ভিতরে, আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু চেঞ্জ হই না, উই হ্যাভেন্ট চেঞ্জ। সো কিন্তু আমাদের বিহেভিয়ার সেম থাকবে কেন, আমাদেরও বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। সো আমরা যখন টিনেজ বাচ্চাদের সাথে বা টিনেজ মানুষের সাথে যখন আমরা ব্যবহার করব, তখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের চিন্তা করতে হবে যে ওরা বাচ্চা না। আমাদের ওই চিন্তাটা চেঞ্জ করে ফেলতে হবে যে ওরা বাচ্চা, ওরা শিশু না, ওরা কিন্তু এখন মানুষ হয়ে গেছে, ওরা অ্যাডাল্ট হয়ে গেছে, অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছে। আমরা যদি একজন টিনেজারকে অ্যাডাল্টের মতো ট্রিট করা শুরু করি,
ওরা যখন অ্যাডাল্ট হবে তখন ওরা অ্যাডাল্টের মতো ব্যবহার করবে। আমরা যদি ওদেরকে শিশুদের মতো ট্রিট করি তখন বড় হলে ওরা শিশুদের মতো ব্যবহার করবে। এটা হচ্ছে হলো ফ্যাক্ট। সো টিনেজারদেরকে ম্যানেজ করার ফার্স্ট জিনিস হচ্ছে হলো ওদেরকে অ্যাডাল্টের মতো রেসপেক্ট করা। হ্যাঁ, এটা এটা করা কিন্তু খুব ডিফিকাল্ট না। ওদের সাথে বসে একটু কথা বলা, বড়দের মতো কথা বলা। যে আমরা অনেকে দেখা যায় যে আমরা বলি যে এই এখন বড়রা কথা বলছে, ওই ঘরে যাও, এখানে বসো না। কিন্তু না, বাচ্চা টিনেজারদেরকে নিয়ে আসা, বসানো, ওদের সাথে কনসাল্ট করা, ওদেরকে বলা যে হ্যাঁ শোনো, আচ্ছা ঠিক আছে আমরা এটা করতেছি, তুমি কি মনে করো? হ্যাঁ, বা বা আমরা আমরা এটা করার চিন্তা করতেছি, তুমি কি মনে করো? ওদের অপিনিয়নটাকে নেওয়া, ওদের কথা শোনা। আমরা যদি ওদেরকে এই রেসপেক্ট দিতে পারি, ওরা কিন্তু দে উইল রেসিপ্রোকেট দ্যাট রেসপেক্ট, এন্ড ওই রেসপেক্টটা আমাদেরকে ফেরত দিবে, এন্ড ওদের সাথে কনফ্লিক্টটা কমে যাবে। আমরা যদি বলি যে আমি বাবা, আমি মা, আমার কথা তোমার শুনতে হবে, ওরা তখন বলবে যে না তো, আমার কেন শুনতে হবে তোমার কথা, আমি একজন মানুষ, আমার কথা তুমি শোনো। সো টিনেজারদের জন্য এই জিনিসটা ভাইটাল। এখন আজকাল সবচেয়ে বড়, আমি যেটা বললাম, সবচেয়ে বড় ইস্যু অফ কন্টেনশন হলো ট্যাব। এই যে ট্যাব, ফোন, সারাদিন ট্যাব, সারাদিন ফোন। জিনিসটা হচ্ছে এখন এইটা নিয়ে টেনশন করা পুরো জিনিসটাকেই আরো খারাপ করবে। সো এইটা নিয়ে টেনশন করা দরকার না। আমরা যদি ওদেরকে কিছু রেসপন্সিবিলিটি দিয়ে দিই, ওদেরকে কিছু টার্গেট দিয়ে দিই, ওদেরকে বলি আচ্ছা ঠিক আছে শোনো, তোমার এখন এইটা করতে হবে, বা তুমি আমাকে এইটা করে সাহায্য করতে পারবা, তখন ওরা দে উইল ফিল ইম্পর্টেন্ট। সো আমরা ওদের সাথে কিভাবে কথা বলি, আমরা যদি বলি যে ফর এক্সাম্পল, এই শোনো ছোটা বুয়াটা নাই, আজকে তুমি একটু একটু এই কাজটা করে দাও। আমরা যদি ওইটা না বলে আমরা যদি বলি যে শোনো আজকে তো ছোটা বুয়া আসতে পারতেছে না, আমি এই জিনিসটা করবো, আমাকে একটু সাহায্য করো। বুঝছেন জিনিসটা, মানে ডিফারেন্সটা খুব সাটল, কিন্তু দ্য ইফেক্ট ইজ প্রোফাউন্ড। যে আমরা যদি আমরা একই জিনিসটা বলতেছি, বাট আমরা যদি তাদেরকে বলি যে আই নিড ইউর হেল্প, ওরা তখন দে ফিল অ্যাডাল্ট, দে উইল ফিল রেসপেক্টেড, দে উইল ফিল ভ্যালিডেটেড। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে টিনেজারদের সাথে। আমি আগে বলেছিলাম স্পেসের কথা, যে বাচ্চাদেরকে স্পেস দেওয়া কতটা ইম্পর্টেন্ট। সো দিস ইজ টিনেজারদের ক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট, বিকজ ওদের ভিতরে কিন্তু ম্যাসিভ হরমোনাল চেঞ্জ হইতেছে, এন্ড এই হরমোন চেঞ্জটা মানে ওদের মুড কিন্তু ইরাটিক হয়। তো এমন হতে পারে যে ওরা চট করে একটা কথা বলে দিল। এখন এই কথাটা বলে দেওয়া তার মানে না যে ওরা ডিসরেসপেক্ট করতেছে, তার মানে হচ্ছে হলো যে এটা একটা হরমোনাল জিনিস। প্রত্যেকটা জিনিস পিক আপ করে এটা নিয়ে একটা ইস্যু বানানো বা একটা থিং করা কিন্তু দরকার নাই। আমরা কিন্তু অনেক কিছু ছেড়ে দিতে পারি, ইটস ওকে। সো এটা হলো মেইন থিং। একটা হলো যে তাদেরকে একটু অ্যাডাল্টের মতো ট্রিট করা, তাদের সাথে ওপেনলি কথা বলা, মানে হলো অ্যাডাল্ট ইস্যুস নিয়ে, যে ডিসিশন নিয়ে বা কি হচ্ছে এটা নিয়ে তাদের ওপিনিয়নটা নেওয়া। তার কথা যে শুনতে হবে তার তো কোনো কথা নাই, কিন্তু ওপিনিয়নটা নিলাম, নিয়ে তাদের সাথে ডিসকাশন করলাম, প্লাস ওদেরকে স্পেস দেওয়া, অ্যান্ড একটু একটু যে টলারেন্স, হ্যাঁ ঠিক আছে, যে ইটস ওকে, যে আমাদের সবকিছু নিয়ে উই ডোন্ট হ্যাভ টু মেক এন ইস্যু। হ্যাঁ ভাইয়া, সেখানে একটা কোশ্চেন সবাই জানতে যাচ্ছে যে আমরা তো এখন অনেকে বাইরে যাচ্ছি, বাইরে থেকে বাসা আসার পরে ড্রেসটাকে কিভাবে রিমুভ করা বা কিভাবে কাজ, মানে ড্রেসটা নিয়ে একটু জানতে যাচ্ছে, ড্রেসটা কি করবো আসলে। এখন আমরা যেটা করি এটা হচ্ছে হলো যে আমরা যদি কেউ বাইরে যাই, তখন বাসায় এসে ফার্স্ট থিং হলো যে মানে আমরা জুতা জুতা বাসার বাইরে থাকে, আমরা জুতা নিয়ে বাসায় ঢুকি না, ঠিক আছে, জুতার মধ্যে। সো জুতা বাইরে থাকে, আর বাসায় এসে আমরা সাথে সাথে থেকে চলে যাই, গোসলে চলে যাই। আমরা মানে কোনো ইন্টারাকশন করি না, সাথে সাথে গোসলে চলে যাই। কাপড়, যা কাপড় পরেছিলাম সেই কাপড় ফুল খুলে আমরা ধুতে দিয়ে দিই, এন্ড আমরা গোসলটা করে ফেলি। সো আমার আমার মনে হয় দ্যাট ইজ দ্য সিম্পলেস্ট থিং। অনেকে যেটা করে হলো যে বাইরের কাপড়টা আলাদা রাখে, ওইটা আবার পরের দিন পরে ফেলে, বাট ইটস এ রিস্ক। বাট যদি ইফ ইটস পসিবল, বিকজ এমনিতে তো আমাদের প্রত্যেকদিন বাইরে যাওয়ার কথা উচিত না, সো এইভাবে তো ইটস নট নিডেড। বাট বাইরের জিনিস, বিশেষ করে কাপড়টা ভিতরে এনে আমরা যদি ঘোরাঘুরি করি, তাহলে আমরা যদি ভাইরাস টেনে নেই, ভাইরাস তো ইট মে স্প্রেড। সো ইটস নট নিডেড। সো আমার অ্যাডভাইস হচ্ছে হলো যে বাইরের থেকে এসে আমরা যেটা করি আর কি, আমরা যদি বাইরে যাই, শপে যাই, তখন এসে সাথে সাথে আমরা স্ট্রেট জুতাটা বাইরে রেখে স্ট্রেট গোসলে চলে যাই।
গোসলটা করে কাপড়গুলো ধুতে দিই। আর আশিক ভাই আরো কয়েকজন আমাকে জানতে চাচ্ছে, অনেকের এস্তেমা আছে, হ্যাঁ এজমা যেটা বলি আমরা, এজমা আছে, তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা এইসব ক্ষেত্রে, এই এখনকার সিচুয়েশন গুলো? এখন একদিক দিয়ে ইটস পজিটিভ যে আমাদের বাংলাদেশের এয়ার কোয়ালিটি বা ঢাকা শহরের যে এয়ার কোয়ালিটি, আগে এই কোভিড এর আগে আমরা যেটাকে পিপিআই বলি, ওই পার্টিকেল সাইজ যেটা, এটা আগে ছিল 450। হ্যাঁ 450, তার মানে হচ্ছে হলো যে আমরা পৃথিবীতে শুধু দিল্লি আর ঢাকা, এর এর থেকে খারাপ বাতাস পৃথিবীর কোথাও নেই। এখন সেটা কমে চলে আসছে 100-র নিচে। সো যাদের অ্যাজমা আছে ওদের এখন এই মানে বিকজ ব্যাড, এই যে খারাপ বাতাসটা, পলিউশনটা অ্যাজমার জন্য যে কত খারাপ, অ্যাকচুয়ালি কিন্তু ইটস ওদের জন্য খুব ভালো। সো দিস ইজ একদিক দিয়ে ইটস এ পজিটিভ যে যে সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন, এয়ার পলিউশন সব কমে যাচ্ছে। সো দ্যাটস এক্সেলেন্ট। বাট যাদের অ্যাজমা আছে ওদের কেয়ারফুল থাকতে হবে আরো, বিকজ আমাদের যে বললাম যে প্রি এক্সিস্টিং কন্ডিশন, যে শুধু কোভিড, একজন যদি ইয়াং মানুষের শুধু যদি কোভিড হয়, তার যদি কোনো শারীরিক সমস্যা না হয়, তাহলে ইটস নট আ প্রবলেম। কিন্তু যদি অ্যাজমা থাকে, বিকজ অ্যাজমা থাকলে তো ব্রিদিং প্রবলেম নেই হচ্ছে, সো ওদের আরো কেয়ারফুল থাকতে হবে। তো এটাই মানে যে ভালো মাস্ক পরতে হবে, ভালো সেলফ কেয়ার রাখতে হবে, হাত বেশি করে দিতে হবে, ডিসইনফেক্ট করতে হবে। সো দে হ্যাভ টু বি মোর কেয়ারফুল দেন পিপল হু ডোন্ট হ্যাভ অ্যাজমা। জি ভাই, মিনহাজ একটা প্রশ্ন করতে যাচ্ছে, মিনহাজ বলো। আসলে আমি মেহাজ। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের তো গভর্নমেন্ট এখন সবকিছু ওপেন করছে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানও ধীরে ধীরে খুলছে, তো সবাই আস্তে আস্তে বা আমাদেরকে কাজে যেতে হবে সামনের দিকে। এই অবস্থাতে আমরা কাজে যাব, কিন্তু আমাদের ফ্যামিলি এটা নিয়ে খুব চিন্তিত থাকে, টেনসড কনসার্ন যে কাজে যাচ্ছে আমাদের সেফটি নিয়ে। সো তাদেরকে আমরা আসলে কিভাবে আরো কাম এন্ড কোয়াইট রাখতে পারি, কারণ আমাদের তো সামনে যখন ওপেন হবে তখন আমাদের সবাইকে কাজে ফিরতে হবে। It's a very good question, and it's so difficult because আমরা তো বাইরে যাচ্ছি, বিজি থাকবো, ওরা তো বাসায় বসে টেনশন করবে। সো সো আই গেস মানে দুটো জিনিসই করার, একটা হচ্ছিল যে ফর এক্সাম্পল যারা এমপ্লয়ি আছে, এমপ্লয়িদের থেকে আমাদের রিঅ্যাসুরেন্স দিতে হবে যে দে আর ডুইং এভরিথিং টু কিপ আস সেফ। এখন আমার অফিস খোলার জন্য আমার তো টেনশন লাগছে যে আমি যদি অফিস খুলে ফেলি, এখন আমার যদি স্টাফ অসুস্থ হয়ে যায় তখন আমার কি হবে। সো আমার এখন চিন্তা করতে হবে, ঠিক আছে আমার অফিস খোলার আগে আমার মাস্ক স্টক করতে হবে, আমার হ্যান্ড ওয়াশ স্টক করতে হবে, আমার ক্লিনারের ট্রেনিং দিতে হবে। সো এই পদ্ধতিগুলো বা এই স্টেপগুলো যদি আমাদের থাকে, আমরা যদি জানি, আপনি তখন আপনার ফ্যামিলিকে সেভাবে বলতে পারেন, শোনেন আমার তো এমপ্লয়ি এরা তো খুবই কেয়ারফুল থাকতেছে, আমি আমি এখন কাজে কিভাবে যাব আসবো এটা আমার চিন্তা করা। আমাদের আসলে মানে অবহেলা করার কোনো উপায় নাই, এখন আমাদের সবার ভিজিলেন্ট থাকতে হবে। এখন আপনি অফিসে যাবেন, এখন আপনি যদি বাসে করে অফিসে যান, এখন আপনার তাহলে জানতে হবে যে ওই বাসে কি ডিসইনফেক্ট করা হয়েছে কিনা, ওই বাসে কি ওভারক্রাউডিং হবে কিনা, আমার মাস্ক যেটা আছে এটা কি ভালো, আমি এটা কতদিন পরতে পারবো, আমি অফিসে যেয়ে তারপর কি, ধরেন আগের কোয়েশ্চেনটা ছিল যে আমি বাইরের থেকে এসে কাপড়টা চেঞ্জ করলাম, আমি কি আমার অফিসে যে কাপড় চেঞ্জ করব, এটা তো সম্ভব না। সো আমি কিভাবে সেফ থাকতে পারবো, আমরা যদি জানি, হ্যাঁ, তাহলে তখনই তো আমরা ওদেরকে রিঅ্যাসিওর করতে পারবো। সো ফুল পাথওয়েটা আমাদের হিসাব করতে হবে যে আমার বাসা থেকে বেরোবো, আমি এখন এখন অনেকে জিজ্ঞেস করে যে রিক্সায় ওঠা সেফ কিনা। এখন রিক্সায় ওঠা সেফ, এখন রিক্সাওয়ালা তো আমার থেকে মানে 1 মিটার দূরেও থাকতেছে না, সে তো হাফ মিটার দূরে থাকতেছে। এখন ওই রিক্সাওয়ালা যদি কোভিড থাকে, আমার তো কোভিড না পাওয়ার কোনো মানে আমার যে হবে না তার তো কোনো সম্ভাবনাই নাই, ওই রিক্সাওয়ালা তো কোভিড দিবেই। এখন যদি সে একটা ভালো মাস্ক পরা থাকে, আমরা যদি দেখে বুঝতে পারি যে না ইজ বিইং, তাহলে আমরা ঠিক আছে ওকে। বাট আমাদের পুরো পয়েন্ট টু পয়েন্ট উই নিড টু বি ভেরি কেয়ারফুল, এন্ড তারপরে আমরা ফ্যামিলিকে রিঅ্যাসিওর করতে পারবো। ওয়ান্স আমরা শুরু করব কাজে যাওয়া, তখন ওদের সাথে কানেকশনে থাকা, যে যে ধরেন
দিনে একবার দুইবার তাদেরকে একটা মেসেজ করে দেওয়া আমি ঠিক আছি, ভালো আছি, আসছি, ওকে। সো ওদেরকে রিঅ্যাসুরেন্স দেওয়া খুবই ইম্পর্টেন্ট, এন্ড পুরো প্রসেসটা যাতে করে আমরা খুব ভিজিলেন্ট থাকি, এটা খুব important। একটা প্রশ্ন আসছে অনেকে, মার্কসের কথা যেহেতু আসছে, এখন অনেকে বলতেছে N95 তো আসলে খুব অ্যাভেলেবল না বাংলাদেশে, আসলে অনেকে হচ্ছে এই ক্ষেত্রে মার্কসের জন্য আমাদের মানে কি আপনি সাজেশন করেন? আমি তো পার্সোনালি মনে করি যে যদি মানে যতক্ষণ না আমাদের ভালো মাস্ক আসে, হ্যাঁ, আমাদের ভালো মাস্ক ছাড়া বের হওয়া ইজ এ বিগ রিস্ক। সো সো এখানে আমাদের ধরেন WHO গাইডেন্স, এখন আমি দেখছি যে অনেকে কাপড় দিয়ে মাস্ক বানাচ্ছে, কাপড় দিয়ে মাস্ক বানাইতে কোনো লাভ নেই, তাই না? আমাদের এই যে N95 মাস্ক গুলা, সার্জিক্যাল মাস্ক গুলা, এগুলা তো মানে সাইন্টিফিক ভাবে মাল্টিপল লেয়ার দিয়ে বানানো হয়েছে। আমি এখন একটা গেঞ্জি কেটে যে একটা মাস্ক বানাই বা গামছা দিয়ে নেই, বা অনেকে দেখা যাচ্ছে যে ওড়না মুখের মধ্যে ওড়না দিয়ে হাঁটছে, এগুলা দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, ঠিক না? তো আমাদের উই হ্যাভ টু হ্যাভ প্রপার মাস্ক। সো আমার নিজের যেটা হচ্ছে হলো যে যতক্ষণ না ভালো ইকুইপমেন্ট থাকে, আমরা যদি বের হই আমরা রিস্কে পড়বো। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমার নিজের কলিগ, তিনি ডাক্তার, আম, মাঝখানে আপনার আহ, আমাদের সরকার থেকে একটা নির্দেশ আসলো যে যে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস ওপেন করতে হবে, খুলতে হবে। সো আমার কলিগ উনি চলে গেলেন পরের দিন চেম্বারে, চেম্বারে যে এখন তারপর ওনার কোভিড পজিটিভ হয়ে গেল। এখন কেন হলেন? কারণ উনি যে মাস্ক পরেছিল সেটা ভালো ছিল না, উনি যে নিজের প্রিকশন ঠিক মতো নেয় নাই, হাত ধোয় নাই ঠিক করে, ডিসইনফেকশন হয় নাই ঠিক করে, তো কোভিড গেছে। ভাগ্য ভালো যে একটা মাইল্ড কেস ছিল, খুব একটা শরীর খারাপ কিন্তু হতেও পারতো। সো প্রিকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি আই এগ্রি উইথ ইউ, আমিও সেদিন গেছিলাম খুঁজতে যে N95 মাস্ক কোথাও খুঁজে পাই নাই। কিন্তু ঠিক আছে, সার্জিক্যাল মাস্ক ইজ অলসো গুড, কিন্তু সার্জিক্যাল মাস্ক পড়তে হলে কিন্তু ট্রেনিং লাগে, ইউ নিড টু নো হাউ টু ওয়্যার ইট, যে আপনার কোন সাইডটা সামনে থাকবে, কোনটা বাইরে থাকবে। একটা মাস্ক এগুলা কিন্তু ডিসপোজেবল, এগুলা কিন্তু ওয়াশেবল না, এগুলা কিন্তু একবার ইউজ করে ফেলে দিতে হবে। এটা কিন্তু ভিডিও আছে, WHO ভিডিও আছে কিভাবে এগুলো ইউজ করতে হবে। Ashik, I have a question. আমাদের আসলে সবাইকে একটু ভাবতে হবে যে we will overcome খুব nicely, কিন্তু আরেকটা যেটা হলো কেউ মানে পরিচিত বা কাউকে COVID-19 এ ইনফেক্টেড হয়ে যায়, what are the মানে সেখানে কি প্রিকশন বা কিভাবে এটা থেকে বের হওয়া যায়, what are the নাম্বার, মানে ওই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা যে COVID-19 এ বলে তো 80% কিউরেবল, বাট আমরা যারা মানে আছি, what step we should take in that situation? এখন একবার যদি আমরা পজিটিভ টেস্ট হয়ে যাই, হ্যাঁ, একবার যদি পজিটিভ টেস্ট হয়ে যায় তখন তো মানে কোয়ারেন্টাইন আইসোলেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো সো ফর এক্সাম্পল, আপনি যদি আমার যদি জ্বর হয়, আমি যদি যাই যে টেস্ট করি, আজকে নিউজ পেপারে দেখলাম যে ইউনাইটেড হসপিটালে এখন টেস্টিং শুরু হয়ে যাচ্ছে। ইউনাইটেড আরো দুটো হসপিটালের নাম দিল যেখানে টেস্টিং হবে। তো আমি এখন যে আই ক্যান গেট টেস্টেড, আমি যদি টেস্ট হয়ে পজিটিভ হই তখন তো ইটস ভেরি ক্লিয়ার, আমার তখন মানে ফুল আইসোলেশনে থাকতে হবে, ফুল কোয়ারেন্টাইনে থাকতে হবে যতক্ষণ না আমার সিমটম চলে যায়। সো এখন পর্যন্ত বলছে 2 সপ্তাহ, এখন গাইডেন্স যখন চেঞ্জ হবে তখন আমাদের ওটা চেঞ্জ করতে হবে। সো 2 উইকস ফুল আইসোলেশন, কারোর সাথে কন্ট্যাক্টে থাকতে পারবো না, তখন ওইভাবে আলাদা থাকতে হবে যাতে করে উই ডোন্ট স্প্রেড দ্য ডিজিজ। আর একবার আমরা পজিটিভ হয়ে যাই তখন কিন্তু দ্যাটস দ্য প্রবলেম, তখন কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি চলে আসে। আমি যদি জেনে বাইরে যাই, আমি যদি জেনে অন্য মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই, তাহলে কিন্তু দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম ইজ। সো উই অল হ্যাভ টু বি রেসপন্সিবল। সবার আমাদের চিন্তা করতে হবে যে না, আমার যদি হয়ে থাকে তাহলে একটা জিনিস আছে হলো যে আমাদের এখানে একটা স্টিগমা আছে, এখন একটা বড় একটা স্টিগমা আছে যে আমি যদি পজিটিভ হই আমাকে কোথায় নিয়ে আটকায় রাখবে, কোথায় কি করবে, এর জন্য মানুষ টেস্টিং করবে না। কিন্তু এটা এভাবে চিন্তা করলে উই ক্যানট ডু ইট। হ্যাঁ, আমাদের উই হ্যাভ টু গেট টেস্টেড when it's available, and তখন আমাদের আইসোলেট করতে হবে, টু বি কেয়ারফুল। সো সো এটাই আর কি, যে যে ফলো গাইডেন্স।
অনেক এখন সরকার থেকে আমি যতদূর জানি যে অনেক হসপিটাল খোলা হচ্ছে কোভিড এর জন্য, জাস্ট রিলেটেড কোভিড। মেনি হসপিটালস হ্যাভ বিন ওপেন এন্ড দেয়ার বিন মানে ভালোভাবেই স্টক করা হচ্ছে ইকুইপমেন্ট এন্ড স্টাফ। সো আশা করি নিড গুলো মিট করতে পারবে। আশিক, আমার আমরা সবাই সেফ থাকবো। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি, আমরা কাজ যখন অর্থনৈতিক কারণে আমাদেরকে বের হতে হচ্ছে, হ্যাঁ, তো আমাদের একটা প্রশ্ন এসেছিল যে বাসায় যারা থাকে তারা চিন্তিত হচ্ছে। ঠিক উল্টোটাও কিন্তু আছে, যে আমরা কিন্তু তাদেরকে এক ধরনের ভালনারেবিলিটির মুখে ফেলে দিচ্ছি because by going out. হ্যাঁ। তো how we will present ourselves, যে এটা আমাদেরকে করতে হচ্ছে, we are actually under compulsion, আমাদেরকে করতে হচ্ছে। আবার ওই ক্ষেত্রে ওদেরকেও তো আমরা আসলে এক্সপোজ করে দিচ্ছি। তো হ্যাঁ। তাদের প্রতি আমরা কিভাবে মেসেজটা তাদেরকে কিভাবে দেব? সো এটা আপনি মানে আগের যে কোয়েশ্চেনটা ছিল, ইটস সিমিলার, যে অ্যাকচুয়ালি তো আমাদের নিজেদের কনভিন্স হতে হবে যে আমরা সেফ, ঠিক না? সো আমি যদি নিজে জানি যে আমি সেফ, সো ফর এক্সাম্পল আমার চেম্বার এখন বন্ধ, আমি যদি আমার চেম্বার খুলে ফেলি আর আমি এখন বাইরে যাই, বাইরে যেয়ে আমি এখন ক্লায়েন্ট দেখা শুরু করি বা রোগী দেখা শুরু করি, এখন আমি যদি কনভিন্সড হই যে আই হ্যাভ টেকেন অল দ্য স্টেপস ইন অর্ডার টু রিমেইন সেফ, সো আমি ভালো মাস্ক পরে আছি, আমি গ্লাভস পরেছি, আমি যদি ইনফেক্টেড মানুষের কাছে যাচ্ছি তাহলে আমি ফুল পিপিই পরে আছি, এগুলা করে আমি যদি কনভিন্স থাকি, তখন আমি আমার পার্টনারকে কনভিন্স করতে পারবো যে শোনো, অ্যাকচুয়ালি আই এম ওকে এন্ড ইউ উইল বি ওকে। সো এখানে প্রিকশন ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো উই হ্যাভ টু ট্রাই এন্ড টেক অল দ্য প্রিকশন, তখন আমরা ওদেরকে রিঅ্যাসিওর করতে পারবো। কিন্তু ফার্স্টে উই হ্যাভ টু কনভিন্স আওরসেলভস দ্যাট উই আর সেফ। জি ভাই, একটা প্রশ্ন অনেকে জানতে চাচ্ছে যে আমরা অনেকে বাইরে থেকে শাকসবজি নিয়ে আসতেছি, এগুলাকে কিভাবে আসলে ভাইরাস মুক্ত করা যায় বা কি আমাদের সাজেশন কি? সো এটা মানে আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছিল যে আমাদের যে বাইরের থেকে যখন শাকসবজি নিয়ে আসবো, হ্যাঁ, ফার্স্ট হলো যে আমাদের যে বেসিক ফুড হাইজিন, ফর এক্সাম্পল রান্না করার আগে ভালো মতো হাত ধুয়ে নেওয়া সাবান দিয়ে, সো হ্যান্ড ওয়াশ। যখন আমরা রান্না করব তখন আপনার মানে খাবারটাকে টু কুক ইট থ্রু, যে ভালো মতো রান্না করে। এখন আমরা যদি খাবারটাকে ভালো মতো রান্না করি, যদি কোনো ভাইরাস থাকে ওটা কিন্তু ইট উইল গেট ডিস্ট্রয়। আমরা যদি খাবারটাকে যেমন ধরেন খাবারটাকে ভালো মতো রান্না করা, খাবারটাকে ফার্স্ট হলো ধরেন বিশুদ্ধ পানি দিয়ে ধোয়া, বিশুদ্ধ পানিতে ধোয়া, আর আমাদের নিজেদের হ্যান্ড ওয়াশিং করা। দিস আর থ্রি থিংস উইচ আর ভেরি ইম্পর্টেন্ট। ভাইরাস জিনিসটা এরকম যে এটা কিন্তু হিউম্যান হোস্টের বাইরে, এটার একটা লাইফ টাইম, একটা লিমিট আছে। তো ধরেন আমি কাশলাম, আমার ল্যাপটপের উপরে ভাইরাসটা ছড়ালো, এখন কিন্তু এটার একটা টাইম লিমিট আছে, এন্ড এটা ভাইরাসের থেকে ভাইরাস ডিপেন্ড করে, কিন্তু একটা পার্টিকুলার টাইমের পরে এই ভাইরাসটা কিন্তু হিউম্যানের বাইরে বাঁচতে পারে না, আর ওটা কিন্তু মরে যাবে। সো এটা কিন্তু শুধু হিউম্যানের ভিতরেই লিভ করতে হয়। এটা কিন্তু সব ভাইরাসই কিন্তু, এটা বলে যে এটা ভেরি করে, যে সারফেস টু সারফেস ভেরি করে, যে কোনো জায়গায় 3 ঘন্টা, কোনো জায়গায় 6 ঘন্টা, কোনো জায়গায় 8 ঘন্টা, বাট the reality is that it does get destroyed. So খাবারের ব্রেক দিয়ে তো অনেকে বলে যে যে ধরেন আমি বাইরে থেকে বাজার করে আসলাম, এনে শপিংটা রাখলাম বাসায়, আমার এসে আমি কিছুক্ষণ রাখার পরে জিনিসটাকে ওপেন করব। বাট আমরা যদি ধরে ফর এক্সাম্পল কাঁচা জিনিস আনি, কাঁচা জিনিস রান্না করলে কিন্তু মানে যদি ইনফেক্টেড থাকে, আমরা যদি ওয়াশ করি তারপর thoroughly cook kori, then we're fine. It's not a problem. So washing hands before and after, cooking thoroughly, egulo amader requirement. আমার এখানে প্রশ্ন পাওয়া মোটামুটি শেষ। এখন অন্য কেউ কথা বলতে চাইলে বা স্যার যদি আর কারো প্রশ্ন আছে কি কোনো?
লিমন ভাই কথা বলতে চাচ্ছিল, লিমন ভাই আপনি চাইলে বলতে পারেন। করতে হবে, অনেকে আমরা শুরু করতে অলরেডি স্বল্প করতে হবে। লিমন, তোমাকে শোনা যাচ্ছে না। হ্যালো, বলো। আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমরা তো স্যার অনেকেই স্বল্প পরিসরে কাজ শুরু করছি, সামনে আরো বড় করে শুরু করতে হবে বুঝছেই। সেক্ষেত্রে ওনার কাছে জানতে চাচ্ছি আমি আপনার কাছে যে একটা কমপ্লিট সাজেশন আমাদের দেওয়া, কারণ আমরা গাড়িতে আসতেছি, আমাদের ড্রাইভার অন্য জায়গায় থাকতেছে, সে একটা পরিবেশ থেকে আসতেছে, আমি একটা পরিবেশ থেকে আসতেছি, অত একসাথে আসতেছি, অনেকে কম্বাইন গাড়িতে আসতেছে, সেখানেও ড্রাইভার ভিন্ন, পরিবেশ ভিন্ন, ভিন্ন জায়গা থেকে আমরা আসতেছি। তো সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে কি ধরনের প্রিকশন আমরা প্রতিটা স্টেজে নিতে পারি যেন আমরা এটাকে কন্টিনিউ করতে পারি নিয়মিতভাবে। আপনার পক্ষ থেকে জানতে চাই। লিমন, আমি একটু করি। এইটা হচ্ছে ফিজিক্যাল প্রবলেমটা। হ্যাঁ, আমরা আজকে মেইনলি কথা বলতে যাচ্ছি যে আমরা মানসিকভাবে কিভাবে নিজেকে প্রস্তুত করব। ধরো এখন ডাক্তারের ব্যাপারটা মানে একসাথে 4-5 জন আসতেছি, সেটা হয়তো আমাদের নিজেদের গাড়িটার মধ্যে এমন ভাবে বসতে হবে যাতে মিনিমাম সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনটেন করতে পারি। সেটা নিয়ে আমার মনে হয় আমরা আলাদাভাবে কথা বলতে পারি। আমার মনে হয় ডক্টর আশিকের যদি কিছু থাকে সেটা বলতে পারেন, বাট ওইটা মনে হয় একটা আলাদা সাবজেক্ট হবে আর কি। ঠিক আছে, ওকে আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনি তো ইউ হ্যাভ মাই নাম্বার, সো যোগাযোগে থাকবেন। আমরা এনি ওয়ে উই ক্যান সাপোর্ট ইউ, উই আর হিয়ার। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা সবাই অনেকভাবে উপকৃত হয়েছি, স্পেশালি কিভাবে চিন্তা করব সিচুয়েশনটা নিয়ে, সেই বিষয়ে আপনার দিক নির্দেশনাগুলি খুব সুস্পষ্ট ছিল, ভেরি ক্ল্যারিটি খুব ভালো ছিল। তো হোপফুলি আমরা অনেক কিছু শিখেছি। আমরা সবাই সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।